আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জয়কুলি পরিবারের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে হচ্ছে আসলে ঈদের টাইম। সবাই পড়াশোনা এই মুহূর্তে যেখানে তোমাদেরকে গরু নিয়ে টানাটানি করার কথা ছিল, তোমাদের যেখানে বাইরে যাওয়ার কথা ছিল, সেই টাইমে মোবাইল স্ক্রিনের সামনে আমাদের ক্লাসগুলো অবশ্যই বোরিং লাগারই কথা। তারপর আজকে ইনশাল্লাহ তোমরা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকো। আশা করি ইনশাল্লাহ আজকে বেটার কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই কে কোন জায়গা থেকে দেখতেছো আমাদেরকে একটু কমেন্ট করে জানাও কষ্ট করে, যে আসলে আমার লাইভটা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা বা আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, একটু সবাই কষ্ট করে আমাকে জানাও প্লিজ। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে জি। আচ্ছা, কে কোন জায়গা থেকে দেখতেছো শুনতেছো আমাকে ঠিকঠাক মতো সব কিছু ক্লিয়ার হচ্ছে কিনা একটু ঝটপট আমাকে জানাও। সবাই একটু লাইভগুলোকে শেয়ার করে দাও। তো আজকে আমরা তোমাদের জন্য যেই চ্যাপ্টারটা বা যেই টপিকগুলো সিলেকশন করছি সেটা হচ্ছে পদার্থ প্রথম পত্রের। সেটা হচ্ছে আমরা ভেক্টর নিয়ে কথাবার্তা বলবো আজকে। মহাকর্ষ অভিকর্ষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে পদার্থের গাঠনিক ধর্ম, এটাও খুব গুরুত্বপূর্ণ। আসলে তোমাদের একটু কথা বলিনি আগে। ভেক্টর থেকে এবছর যদি তোমাদের নসিবটা খুব ভালো থাকে তাহলে তোমরা দুইটা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো এখান থেকে। মহাকর্ষ অভিকর্ষ থেকে মাস্ট বি একটা থাকবে কোশ্চেন, আর পদার্থের গাঠনিক ধর্ম এই জায়গা থেকে তুমি একটা কোশ্চেন পাবা। সো আজকে তোমাদের এই লেকচার থেকে আমি যে টাইপগুলো সিলেকশন করছি সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি ঠিকঠাক মতো করতে পারো ইনশাল্লাহ আমরা এই জায়গা থেকে 100% কোশ্চেন কমন নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাইহান, ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তো আমরা প্রথমেই শুরু করি। তাহলে আমরা এখান থেকে পরবর্তী স্লাইডে যাই, যে আমাদের পরবর্তী স্লাইড আজকে আমরা ভেক্টর দিয়ে শুরু করব। তো ভেক্টরের প্রথম টপিকটা যেটা তোমাদের জন্য সিলেকশন করছি সেটা হচ্ছে ভেক্টর রাশি। খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটার জন্য এমসিকিউগুলো একটু দেখাই। সেটা হচ্ছে প্রথমটাই দেওয়া আছে নিচের কোনটি একক ভেক্টর। ছোটবেলায় অনেক পড়াশোনা করছো যে একক ভেক্টরগুলোকে আমরা যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে কি, কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করো তাহলে তুমি একক ভেক্টর পাবা। তো আমরা জানি যে কোন একটা ভেক্টর হচ্ছে, ধরো ফর এক্সাম্পল এই ভেক্টরকে তুমি যদি তার মান দ্বারা ভাগ করো তাহলে কি পাবা, একক ভেক্টর পাবা। আর আমরা জানি প্রত্যেকটা একক ভেক্টরের কি থাকবে, একটা ক্যাপ থাকবে, টুপি থাকবে, তাই না? সুতরাং এইটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তাহলে এখানে কই আছে স্যার, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার কথাটা বলবো, যে কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাবা সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসো এরপরেরটা, নিচের কোন ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই জায়গায়। আচ্ছা, পাদবিন্দু শীর্ষবিন্দু একই জায়গায় কোন ক্ষেত্র হবে? ধরো যে কোন একটা ভেক্টরের যখন একটা ভেক্টর, ধরো আমি যদি চিন্তা করি এটা একটা ভেক্টর, এই যে ধরো একটা নির্দিষ্ট পয়েন্টে আছে, এই পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্ট নাই। সুতরাং দেখো তো আমি কি এটা বলতে পারি যে স্যার এই পয়েন্ট, এটার পাদবিন্দু যে জায়গায় শীর্ষবিন্দু ঠিক সেম জায়গায়। তাহলে পাদবিন্দু শীর্ষবিন্দু যদি সেম জায়গায় হয় তাহলে এটা কি ভেক্টর হবে? শূন্য ভেক্টর হবে। সুতরাং এটা একটা শূন্য বা নাল ভেক্টর। কথা বুঝতে পারছো? তো এই দুটো এমসিকিউ ঠিকঠাক মতো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আমি এসএসসি পরীক্ষা মাত্র দিয়েছি। আচ্ছা ঠিক আছে ফয়সাল। আচ্ছা, সবাই ঠিক মতো বুঝতে পারতেছো কিনা একটু জানাও প্লিজ, একটু জানাও আমাকে। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, এরপর আমরা একটা ফাঁকা স্লাইড রাখা হয়েছে এখানে। আচ্ছা, এরপর লব্ধি নিয়ে কিছু কথাবার্তা বলি। তোমরা ছোটবেলায় পড়াশোনা করছো, লব্ধিটাকে একটু বেসিকটাকে একটু ধরাই দিব। বেসিকটা কথাবার্তা বলবো না। যে আমরা যদি বলি যে এটা একটা বল, সে বলের উপর তুমি একটা বল প্রয়োগ করছো, একটা বল বা একটা বস্তু চিন্তা করো, সেই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করছো। এ বরাবর তুমি ধরো পি বল প্রয়োগ করছো, আর এ বরাবর ধরো তুমি কিউ বল প্রয়োগ করছো। ঠিক আছে, তো তুমি যদি এ বরাবর একটা বল প্রয়োগ করো সেটা হচ্ছে আমাদের পি বল, আর এটা যদি কিউ বল হয়, এবার এই বলগুলোকে ধরো আমি এটাকে এই সামনে নিয়ে গেলাম, এটাকে ধরে এই যে এই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এই দুইটা বলের কারণে আমি একটা মাত্র বল পাবো। সেটাই কি আমরা বলতেছি লব্ধি, তাই না? যে এই দুইটা বলের কারণে স্যার আপনি একটা মাত্র বল উৎপন্ন করবেন, এই বরাবর একটা বল উৎপন্ন করব, এটাকে আমরা বলবো হচ্ছে কি, লব্ধি। তাহলে এখান থেকে খুব সুন্দর করে বলতে পারি এটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে আমাদের পি ছিল। আচ্ছা, এটা আমি একটু মুছে দিই, সরি, এটা আমরা মুছে দিই, ঝামেলা গেছে। আচ্ছা, এটা আমরা মুছে দিই। এইটা এই বরাবর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আর এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর বা লব্ধি। তো
তো এখান থেকে যে বিষয়টা তোমাদের গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে, দুইটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে আলফা। আর যে কোনো একটা ভেক্টর সবসময় মাথায় রাখবা অনুভূমিক বরাবর যে ভেক্টরটা থাকে সেই ভেক্টরের সাথে লব্ধির যে কোণটা সেটাকে আমরা বলবো হচ্ছে থিটা। এটা মাথায় রাখবে, এটা আমাদের জন্য লাগবে। তো এখান থেকে আমরা সূত্রগুলো একটু ডিফাইন করে ফেলি। আসলে এটা আমরা প্রমাণ দিব না, বাট সূত্রগুলো তোমরা জানো। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এটা একটু মাথায় রাখবা। আর এটা লব্ধির দিক টেন থিটা ইকুয়াল টু, মাথায় রাখবা সব সময়। যার সাথে কোণ উৎপন্ন হয়, দেখো কার সাথে কোণ উৎপন্ন হয়েছে দুইটা, এই যে আমাদের পি সিঙ্গেল হয়ে যাবে, একা হয়ে যাবে, ঠিক আছে, সে একা হয়ে যাবে। সুতরাং এটা হয়ে যাবে আমাদের কাছে পি প্লাস, তাহলে এখানে পি যদি হয় উপরে হবে কিউ, নিচেও হবে কিউ। মাথায় রাখবে টেন থিটা মানে কি সাইন বাই কস, সুতরাং এখানে হবে সাইন আলফা, এখানে হবে কস আলফা। তো এই যে সূত্রগুলো একটু মাথায় রাখলেই তোমার জীবন সুন্দর হবে। কথা বুঝতে পারছো? আমরা সূত্রগুলা জানলে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো আর কি। আমরা খুব সহজে কি করতে পারবো, আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো বুঝতে পারবো। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। সূত্রগুলো মোটামুটি তোমরা জানার কথা, এগুলা খুব সোজা বিষয়। এরপর আসো, আমাদের এখানে একটা সৃজনশীল দেওয়া হয়েছে, বোর্ড কোশ্চেন 2023 আসছিল। এই কোশ্চেনটা কি বলা হয়েছে যে নাহিন এবং জাহিন একটি ভারী স্থির টারকে দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। রশি দুটির মধ্যে আলফা কোণ উৎপন্ন, মানে আলফা কোণ সৃষ্টি হয়েছে। ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল, নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বললো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ক নাম্বার আর খ নাম্বার কোশ্চেন নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব না, আমি জাস্ট গ গহ নিয়ে তোমাদেরকে পড়াবো আজকে। দেখাও যে নাহিন ও জাহিন সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বলের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডক করবে কিনা, একটু বুঝাই বলি। আসলে ওরা কি চাইতেছে, ধরো যদি নাহিন, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমাদের নাহিন, এটা হচ্ছে আমাদের জাহিন, তারা যদি সমমানের বল প্রয়োগ করে, মানে সমান বল প্রয়োগ করে, ধরো এটা নাহিন এন দ্বারা প্রকাশ করলাম, এটা জাহিন যে দ্বারা প্রকাশ করলাম, তারা যদি এই বরাবর এফ বল প্রয়োগ করে, এখানেও সেম এফ বল প্রয়োগ করলে লব্ধিটা কি ঠিক তাদের মাঝ বরাবর চলে যাবে না? লব্ধিটা ঠিক তাদের মাঝ বরাবর চলে যাবে। তাহলে দেখা যাবে যে এই আলফাটা, এটা যদি আলফা হয়, এটা যদি থিটা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল টু এটা আমরা তখন বলতে পারি, দেখো তো, তখন আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু আলফা বাই 2। ঠিক আছে, এটাই বলছে যে জাহিন নাহিনকে সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, লব্ধি বলটা কি হচ্ছে, এই যে লব্ধি যে কোণটা, সেটা হচ্ছে তাদের সমদ্বিখণ্ডক, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এটা আমরা প্রমাণ করা আহামরি খুব কঠিন কোনো বিষয় না, এটা আমরা চাইলেই প্রমাণ করতে পারবো। দেখো কিভাবে প্রমাণ করতে পারি। গ নাম্বার কোশ্চেনের আমরা একটা অ্যান্সার দিব। গ নাম্বার, এটা প্রমাণটা কি, থিটা ইকুয়াল টু আলফা বাই 2। দেখো খুব ভালো করে তাকাও, চিত্রটা আরেকবার আঁকানোর ট্রাই করি। এই যে এটা হচ্ছে আমাদের চিত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাহিন, ধরো এটা হচ্ছে আমাদের জাহিন, এটা হচ্ছে তাদের লব্ধি বল, সেটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের আলফা হইলে এটা হচ্ছে আমাদের থিটা, তাই না? এটা আমরা পড়াশোনা করছি। এটাও এফ, এটাও এফ। আমি একটু আগে তোমাদেরকে কোণ বের করার সূত্রটা শিখাইছিলাম, সেটা হচ্ছে কি টেন থিটা ইকুয়াল টু, যার সাথে কোণ উৎপন্ন হবে, কার সাথে কোণ উৎপন্ন হয়েছে, এফ এর সাথে। এফ একা হয়ে যাবে, এফ উপরও এফ, এখানেও এফ, এখানে হবে কত সাইন আলফা, এখানে হবে আমাদের কজ আলফা। তুমি যদি সিম্পলি সব জায়গা থেকে এফ এফ কমন নাও, তাহলে এফটা কি হয়ে যাবে, আমাদের এফকে আমরা কাটাকাটি করতে পারবো। সেক্ষেত্রে আমরা খুব সহজে স্মার্টলি লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু 1 প্লাস কস আলফা। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি কিছুটা বুঝছো। তো দেখো, তোমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছো অনেক ছোট থাকতে, দেখো তো এই সূত্রটা পড়া হয়েছিলাম তোমাদের, সাইন 2 আলফা ইকুয়াল টু সাইন আলফা 2 ইন্টু সাইন আলফা, একটু বলি সরি, আচ্ছা এই সূত্রটা তোমরা পড়ছো, দেখো তো 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। ঠিক আছে, এটা তোমরা পড়াশোনা করছো। তাহলে এখানে যদি 2 আলফার জন্য 2 সাইন আলফা ইন্টু কজ আলফা লিখতে পারি, সুতরাং আমি যদি এখানে শুধুমাত্র সাইন আলফা থাকে, তার জন্য তো লিখতে পারবো 2 সাইন আলফা বাই 2, এখানে হবে কস আলফা বাই 2। কথা বুঝতে পারছো? খুবই ইজি। আচ্ছা, তাহলে এটা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আবার দেখো তো স্যার, এখানে কি আছে, 1 প্লাস কজ আলফা। ছোটবেলা একটা সূত্র হয়তো বা পড়ছো, এই সূত্রটা এমন ছিল 1 প্লাস কস 2 আলফার জন্য আমরা লিখতাম যে 2 ইন্টু কজ স্কোয়ার আলফা। সুতরাং এখানে কি আছে, এখানে আছে 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা, 1
1 প্লাস কজ আলফা। তো এটার জন্য কি লিখবো, সিম্পলি এটার মতো করে লিখবো 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। কথা বুঝতে পারছো? তো এইটাকে জাস্ট এখানে বসাবা, ঠিক আছে, এই সূত্রটাকে বসাবা এখানে, আর এখান থেকে এটাকে বসাইলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে বসাও, বসাইলে কি হয়েছে দেখো তো স্যার, এখান থেকে আমরা বলতে পারতেছি 2 ইন্টু সাইন আলফা বাই 2। খুব ভালো কথা, এখানে কত আছে, কজ আলফা বাই 2, ঠিক আছে, আর এখানে কত আছে 2 ইন্টু কস স্কোয়ার আলফা বাই 2। দেখো সিম্পলি 2 2 কাটাকাটি করো, কস কস কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে জাস্ট, এখানে জাস্ট থাকতেছে হচ্ছে আমাদের উপরে সাইন আলফা, টেন থিটা তো অবশ্যই থাকবে, এখানে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে উপরে সাইন আলফা, উপরে সাইন আলফা বাই 2, নিচে পাবো হচ্ছে কজ আলফা বাই 2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো তো এখানে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে টেন থিটা টেন আলফা বাই 2। এবার বলো টেন টেন কাটাকাটি করলে থিটা ইকুয়াল টু কত আসে, আলফা বাই 2 আসে না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এইটাই প্রমাণ চাইছে, বুঝতে পারছো? সিম্পলি এটাকে প্রমাণ করে দিবা। সবাই বুঝতে পারছো কিনা বিষয়টা একটু আমাকে জানাও, ঠিক আছে? সবাই বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু কষ্ট করে জানাও স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি, সিম্পল। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি প্রমাণ। আমাদের সূত্রটা এবার লাগবে না, এটাকে মুছে দিই, এটা মুছে দিই, এটা তোমাদের দরকার নাই, প্রয়োজন নাই, ঠিক আছে, এটা আমরা মুছে দিই। আসো এটা আমরা মুছে দিই। তা আমাদের গ নাম্বার কোশ্চেনে সলভ হচ্ছে এই জায়গায়। এবার আসো, আমাদের গ নাম্বার কোশ্চেনটা কি বলছিল, নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটির সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা খুব সোজা কথাবার্তা। আসলে এখানে কি বলতে চাইতেছে, কোশ্চেনটা হচ্ছে যে আসলে আমি এটা একটু মুছে দিই, ধরে নিচ্ছি যে এটা তোমরা করছো, এটা আমি একটু এবার মুছে দিই। আচ্ছা, এটা আমি এবার মুছে দিব, ওটা তোমরা করে ফেলছো, এখানে আমাদের গহ নাম্বারের অ্যান্সার করতে হবে, সুতরাং এটাকে আমরা মুছে দিই। আসো চলো এবার একটু কথাবার্তা বলি। বলা হয়েছে যে আসলে ট্রাকটাকে কিভাবে বল প্রয়োগ করলে, ট্রাকটাকে কিভাবে বল প্রয়োগ করা হলে সর্বাপেক্ষ বেশি লব্ধি পাবো। তো আমরা ছোটবেলায় কিছু পড়াশোনা হয়তো করছো যে একটা বস্তুর উপর তখনই তুমি সবচেয়ে বেশি বল প্রয়োগ, সবচেয়ে বেশি লব্ধি পাবা যখন আমাদের দুটি বস্তুর বল প্রয়োগের দিকটা সেম দিকে থাকবে। দুটা বস্তু যদি যখন একই দিকে বল প্রয়োগ করবা তখন বেশি পরিমাণে লব্ধি পাবা, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো তো এটা যদি আমাদের পি হয়, এটা যদি আমার কিউ হয়, তাহলে এখানে তাদের মধ্যবর্তী কোণের যে মানটা, মানে আলফার মানের কথা বলতেছি, সেটা অবশ্যই কত, 0 ডিগ্রি না স্যার? এটা যদি 0 ডিগ্রি হয় বাকিটা তো পারার কথা, তোমাদের জানার কথা। এবার আমি নাহিনের বলকে ধরো কথার কথা পি, এটাকে কিউ ধরলাম, সেই ক্ষেত্রে কি বলা যেতে পারে, সূত্র আমাদের জানা আছে, লব্ধি সূত্র একটু আগে পড়েছিলাম, আর স্কোয়ার ইকুয়াল টু কত, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, তাই না? তো দেখো এখান থেকে আলফার মানটা বসাই ফেলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এই যে কজ আলফার মান কত, 0 ডিগ্রি। আর তোমরা ছোটবেলায় পড়াশোনা করছো কজ আলফা 0 ডিগ্রির মান কত, 1। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস 2পি কিউ। আচ্ছা, তাহলে এটা কিসের মতো লাগে স্যার? তোমাদের চিরচেনা একটা সূত্রের মতো লাগে না, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং দেখো তো লিখতে পারি না, পি প্লাস কিউ তার উপর সুন্দর একটা হোল স্কোয়ার, আর এখানে কত আছে আর, এই আর এর রুটটাকে এখানে বসায় দাও, আলটিমেটলি আর ইকুয়াল টু কত, পি প্লাস কিউ। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে আমাদের লব্ধি ম্যাক্সিমাম। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি, লব্ধি ম্যাক্সিমাম। সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের লব্ধি ম্যাক্সিমাম। তো এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। কি বলছে তারা, যে আমাদের নাহিন ও জাহিন ট্রাকটি কিভাবে টানলে, তাহলে কিভাবে টানতে হবে, তাদেরকে একই দিকে বল প্রয়োগ করলে তারা সর্বাপেক্ষ কম বলে, মানে আমার অল্প বলে অ্যাপ্লাই করে আমি কি সর্বোচ্চ লব্ধি, বেশি লব্ধি পাবো। বুঝতে পারছো? তারা যদি একই দিকে বল প্রয়োগ করে, মানে বাংলা কথায় বলতে চাচ্ছি এখানে আমাদের আলফার মানটা 0 ডিগ্রি হইতে হবে। বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও কষ্ট করে যে স্যার এই গহন নাম্বারটা বুঝতে পারছো কিনা। দেখো গহন নাম্বারটা বুঝতে পারছো কিনা একটু জানাও। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার আসো
পরবর্তী একটা এমসিকিউ দেওয়া হলো, এই লব্ধি রিলেটেড একটা এমসিকিউ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা কি বলা হয়েছে যে দুটি ভেক্টরের একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান কি হবে। একটু আগে এটা নিয়ে আলোচনা করছি, তাই না? এইমাত্র এটা নিয়ে আলোচনা করছিলাম কি স্যার, এই যে দেখো যে একটা বস্তুর উপর যদি একই দিকে বল প্রয়োগ করি, তাই না, তাহলে কি হবে, লব্ধির মান কি হবে, সর্বোচ্চ হবে না। সুতরাং এটা হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। এটার অ্যান্সারটা কত, ক নাম্বার হবে, এটার অ্যান্সারটা হবে ক নাম্বার, ঠিক আছে। জি স্যার, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নাফি। আচ্ছা নাফি, থ্যাংক ইউ। আচ্ছা রাইহান খান নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কথা। এবার আসো, এবার আসো, একটা ফাঁকা স্লাইড রাখছে। আচ্ছা দেখো, এবার লিখছি কি, ভেক্টর পি ও কিউ এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আচ্ছা মেনে নিলাম পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ হলে থিটার মান কত। আসো চলো একটু আমরা প্রমাণ করার ট্রাই করি, যে আমরা একটু একটা কাজ করি, দুটাকে ভেক্টর হিসাবে কাজ করাই, পি প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার করি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমি চাইলে লিখতে পারি না পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, কেন লিখবো, কারণ এটা ভেক্টর ফর্মেটে আছে, ঠিক আছে। এখানে আসলে আলফা বলা নেই, থিটা বলছে, থিটা লিখি, থিটা ইকুয়াল টু, এখান থেকে আমি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ওকে, দেখো তো স্যার, আমরা সমজাতীয় জিনিসকে কাটাকাটি করে দিতে পারি, সুতরাং এপি কাটা, এই কিউ কাটা, সুতরাং থাকবে কি, দেখো তো, দেখো তো স্যার, একটু ভুল করছি, একটু মিস্টেক করছি, এই জায়গায় একটু মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে এখানে কস থিটা হবে, এখান থেকে কি হবে কস থিটা, এখানে হবে কিউ স্কোয়ার, ঠিক আছে। অবশ্যই কাটাকাটি তো যাবেই, সুতরাং এইটাকে ধরে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কি হবে, টু পি কিউ কস থিটা, টু পি কিউ কস থিটা কি হবে, ফোর পি কিউ কস থিটা, সুতরাং আমাদের পাবো ফোর পি কিউ কস থিটা ইকুয়াল টু কত, জিরো। সিম্পল একটা কাজ করো, ওই ফোর পি কিউকে ভাগ করে দিলে কত পাবা, শূন্য পাবা না। আমাকে বলো তো, এখানে আমি যদি কস 0 ডিগ্রি হয়, কস কত ডিগ্রির মান শূন্য বলো তো, অবশ্যই কস 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য, আমরা পড়াশোনা করছি জানি। সুতরাং কস কস কাটলে থিটা ইকুয়াল টু কত আসতেছে, 90 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে থিটার মান কত হবে, 90 হবে। সবাইকে এই বিষয়টা বুঝতে পারছো কিনা একটু জানো, এটা অনেকবার আসছে, দেখছো অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। এবার একটু সবাই একটু ক্লিয়ার করো স্যার, এটা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী আরেকটা ম্যাথে যাই, পরবর্তী আরেকটা টাইপে যাই, সেটা কি আছে, এখানে একটা ফ্লাকা সাইড রাখা হয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে নদী নৌকা। এবছর কেন জানি আমার কাছে মনে হয় তোমাদের এই টাইপের থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ভেক্টর থেকে তোমাদের নসিব যদি খুব ভালো থাকে, দুইটা কোশ্চেন পাবা, আর তার মধ্যে নদী নৌকার একটা কোশ্চেন থাকাটা কেন জানি আবশ্যক, মানে এটা হতে পারে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা। আচ্ছা, নদী নৌকা নিয়ে অনেক ঝামেলা পোহাইতে হয়, বাট আমরা একটু সহজভাবে বিষয়গুলো দেখানোর ট্রাই করবো আর কি। একটু বেসিকটা নিয়ে কিছু কথাবার্তা বলি, জাস্ট ছোট্টগুলো একটু ধরাই দিই। সেটা হচ্ছে কি, যে ধরো মাঝে মাঝে একটা কোশ্চেন থাকে যে এরকম একটা স্রোতময় নদী, নদীটা মনে করো স্রোত আছে এই নদীতে, ভালো কথা, এই যে স্রোতময় নদীর মধ্যে ধরো একটা সাঁতারু এদিকে যাচ্ছে সাঁতার কাটতে কাটতে, আর এদিকে হচ্ছে নদীর স্রোত, ঠিক আছে, এটা হচ্ছে নদীর স্রোত, আর এই হচ্ছে ধরো এটা পি, এটা হচ্ছে কিউ, পি কিউ না দিয়ে আসলে ভালো দিই, আমি বি ধরি, এটা হচ্ছে আমাদের সাঁতারু, অন্য একটা কালার দিই, ভালো হবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ভি, আর এটা হচ্ছে ধরো আমাদের স্রোতের বেগ, সেটা হচ্ছে আমাদের ইউ। তাহলে এই ক্ষেত্রে একটা কোশ্চেন তোমাদের দিবে, সেটা হচ্ছে লব্ধি, এটার আলটিমেটলি বেগটা কত। তাহলে এটা কি আমরা বলতে পারি না যে তাদের মধ্যবর্তী কোণটা যদি আলফা হয়, অবশ্যই এটা কোনো এক দিকে যাবে, এরকম কোনো একটা দিক দিয়ে যাবে। সুতরাং ওই লব্ধি সেই সূত্রটা অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে আমরা পড়ছিলাম, এটাকে ডাব্লিউ স্কোয়ার ধরবা, লব্ধি বেগ ভি স্কোয়ার যোগ ইউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের লব্ধি বেগের সূত্র, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আরেকটা সূত্র আছে তোমাদের নদী নৌকা ম্যাথটাকে সলভ করার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে, সেটা হচ্ছে যে কত কম সময়ের মধ্যে নদী পার হইতে পারে, সেক্ষেত্রে একটা সূত্র মাথায় রাখবা, মুখস্থ সূত্র, ঠিক আছে। কেমনে আসলে জানার দরকার নেই, ডি ইকুয়াল টু ভি সাইন আলফা, এটাকে খুব ভালো করে মুখস্থ করে রাখো। ন্যূনতম সময় বলুক আর ন্যূনতম দূরত্ব বলুক, এই সূত্রটা অ্যাপ্লাই করবা, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের সূত্র, আর এটা হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা সূত্র, কথা বুঝতে পারছো? আলফাকে একটু পর পরিচয় দিব, সমস্যা নেই, আলফা তো জানো, ওই দুইটা বেগের মধ্যবর্তী যে কোনটা, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আলফা, এটা তোমরা হয়তো পড়াশোনা করছো, এটা তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সূত্রের টুকটাক কথাবার্তা, অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আসো, এবার আমরা অন্য একটা, এবার
মোটামুটি চট্টগ্রাম বোর্ড 2024-এর একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা কি বলছে যে আমাদের এবি বরাবর, এই যে এবি বরাবর সুজনের নৌকার বেগ 6 মিটার পার সেকেন্ড ভার্স 1। আচ্ছা, আবার এসি বরাবর কুববের নৌকার বেগ হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড ভার্স 1, এই যে এই বরাবর। আচ্ছা, ভালো কথা। আর এখানে এই সিবি বরাবর, এই যে সিবি, এই যে সিবি, এই যে এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের ইউ, মানে যেটা হচ্ছে আমাদের স্রোত 1.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, বলা হয়েছে যে আমাদের স্রোতের বেগ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে, প্রস্থ মানে হচ্ছে ডি দেওয়া আছে, ঠিক আছে, নদীর প্রস্থ বা ডি সেটা আমাদেরকে দেওয়া আছে 400 মিটার, ঠিক আছে, 400 মিটার দেওয়া আছে, মোটামুটি সব ইনফরমেশন দেওয়া। লেখছে ট্রলি বেগের, না আমরা কখনই কথা বলবো না, এটা কেন বলবো না শেষে বলতেছি। গ হচ্ছে কুবের নৌকার প্রকৃত অর্থে কত বেগে অপর পারে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তার তো এদিকে একটা বেগ আছে, কুবের কথা বলা হয়েছে, সে এসি বরাবর যাচ্ছে এদিক দিয়ে, আর স্রোত তো হচ্ছে এদিক দিয়ে, তাহলে আলটিমেটলি বেগ তো এটা হবে না, অবশ্যই কি স্রোত ধাক্কা দিয়ে একটু ওইদিকে সরাই নিয়ে যাবে, তাহলে আমাদের ওই বেগটাকে বের করতে হবে। তো দেখো এই স্রোত আর কুবের যাত্রার মধ্যবর্তী কোণটা কিন্তু দেওয়া আছে, সেটা কত, 120 ডিগ্রি। সো আসো আমরা একটু কথাবার্তা বলি, তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে বলতে পারি, একটু সূত্র পড়ছিলাম, ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কত, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2vq কজ আলফা। একটু আগে পড়ছিলাম না, সূত্রটা দেখছিলাম না, এই যে সরি, এখানে একটা ভুল করছি, এটা ঝামেলা করছি, এখানে আসলে পিকিউ জায়গায় অন্য কিছু লেখা রয়েছে। আচ্ছা দেখো, এখানে হবে ভিকিউ কজ আলফা, এগুলো তোমরা বুঝো, এগুলো মিস্টেক না। আচ্ছা আসো, সেম কথাবার্তা, তাহলে এখান থেকে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো তো এখানে আমাদের সবগুলো মান দেওয়া আছে, যে বেগটা দেওয়া আছে, কুবের বেগটা কত, সি এসি বরাবর সেটা হচ্ছে 5.5, বসাই ফেলো, 5.5 তার উপর হোল স্কোয়ার প্লাস ইউ মানে হচ্ছে আদিবেগ, দুঃখিত আদিবেগ না, দুঃখিত, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, 1.2 তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে আছে কত 5.5 ইন্টু এখানে 1.2 ইন্টু কজ আলফা কত 120 ডিগ্রি। কথা বুঝতে পারছো? এই মানটা বসাও, মানটা বসালে দেখো তো কত আসে, রুট ওভার করবা, এখান থেকে রুট করে দিই, দেখো কত আসে, বলো কত আসে অ্যান্সার, কত আসবে এটা? এটা অ্যান্সার হবে 5.01 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, দুটো ক্যালকুলেশন করলে এটা আমরা অ্যান্সার পাবো। সো সবাই বুঝতে পারছো কিনা একটু জানো? হ্যাঁ রায়হান সুন্দর অ্যান্সার দিয়েছো, 5.01 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। থ্যাংক ইউ রায়হান খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কে বুঝছো? আর কারো কি এই বিষয়টা বুঝতে ঝামেলা হয়েছে কিনা একটু জানাও স্যার। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, ক্লিয়ার হয়েছে কিনা জানাও। ক্লিয়ার, আচ্ছা আচ্ছা, হামজালাল ইসলাম, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আমরা এরপর গহ নাম্বারটা সলভ করি। গহ নাম্বারটা কি বলছে? সুজন ও কুবের মধ্যে কে আগে অপর প্রান্তে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা এটাকে নিয়ে একটু কথাবার্তা বলি, যে আসলে এদের দুজনের মধ্যে কে ওই পারে পৌঁছাবে। একটু চিত্রটাকে আঁকার ট্রাই করি, ঠিক আছে। এই হচ্ছে চিত্র ছিল আমাদের, এই চিত্রের মধ্যে একজন এইভাবেই যাত্রা করছে, আরেকজনের কালারটা ভিন্ন করে দিই, তাহলে তোমাদের বুঝতে খুব সোজা হবে। আরেকজন হচ্ছে এই যে বরাবর যাত্রা করছে, ঠিক আছে। একটা হচ্ছে সুজন, একটা হচ্ছে কুবব, সুজন একটা হচ্ছে কুবব। তো দেখো এখান থেকে এর যে মধ্যবর্তী যে কোণটা, মানে তার আলফার যে মানটা, এর আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আরেকজন ধরো এর কথা যদি বলি, এর আলফার মানটা হচ্ছে 120 ডিগ্রি, এর আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তো আমাদের মোটামুটি আলফার মান জানলে না টোটালি কাজগুলো শেষ হয়ে যায়, আর কিছু লাগে না। আর এখান থেকে তার যে বেগটা ছিল, একটু আগে স্লাইডে দেখি, তার এ বরাবর বেগটা ছিল কত 5.5, আর এ বরাবর বেগ লম্বি যে বেগটা সেটা ছিল 6। সুতরাং কিন্তু দেখো এটা হচ্ছে কত 5.5, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো আমাদের কোশ্চেনটা করছে যে এই দুইজনের মধ্যে কে আগে নদী পার হইতে পারবে, ঠিক আছে। একজন কি ছিল সুজন, ঠিক আছে, সুজন এবি বরাবর, এখানে এস দ্বারা প্রকাশ করলাম, একটা হচ্ছে কুবব, এটা কে দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তো দেখি দুজনের মধ্যে কে আগে নদী পার হইতে পারে। একটু আগে সূত্রটা তোমাদেরকে পড়াইছিলাম, বলছিলাম যে সময় ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই ব্যবহার করে কাজ করবা। ডি বাই দুঃখিত একটু আচ্ছা ডি বাই ভি সাইন আলফা, এটা ব্যবহার করলেই তোমাদের মোটামুটি জীবন কি সোজা হয়ে যাবে, তোমাদের কাজগুলা করতে খুব ইজি হবে। তো আসো তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এখানে বরাবর দেওয়া ছিল, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি ছিল, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো আমরা প্রথমে
কুববেরটা বের করি, কুববের কুববের সময়, ঠিক আছে, কুববের সময় বের করি। এটা হচ্ছে আমাদের T1 দিলাম। সূত্র কি ছিল? সূত্র ছিল স্যার d/v sin আলফা। তাহলে আলটিমেটলি দেখো তো স্যার এখানে d এর মান কত, একটু আগে দেখানো হয়েছিল যে এখান থেকে এটার প্রস্থচ্ছেদ বা প্রস্থ হচ্ছে 400 মিটার, তাই না? সুতরাং এখানে বসায় ফেলো, এটা হচ্ছে 400 মিটার। আর v এর যে মানটা, v এর মানটা কত স্যার? এই কুববের জন্য 5.5, আর সাইন আলফা হচ্ছে তার মধ্যবর্তী কোণ, স্রোত। আর এই যে এটা হচ্ছে আমাদের স্রোত, একটু ভালো করে আরেকবার দেখাই, এটা হচ্ছে আমাদের স্রোত, এই যে স্রোত এই বরাবর যাচ্ছে স্রোত, এই যে ইউ স্রোত। আর আমাদের বেগের মধ্যবর্তী যে কোণটা সেটা কত আছে? 120 ডিগ্রি না? এই যে দেখো এই বরাবর যাচ্ছে, আর কুববের বেগ হচ্ছে কি এইটা। তাহলে সুতরাং এখানে লিখবো হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং আলটিমেটলি বসাও, একটু ক্যালকুলেশন করে জানাও তো স্যার কত হবে, কত হবে মোল্লা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা কত আসবে বলো তো? 400 ভাগ করে ফেলো 5.5, এখানে আসছে কত আমাদের? সাইন 120 ডিগ্রি। আচ্ছা কত আসছে? এটা হচ্ছে 83.97, 83.97, হ্যাঁ 83.97 সেকেন্ড আসছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কুববের সময় আসছে কত? 83.97 রায়হান খান, ইয়েস ঠিক আছে। আচ্ছা এরপর আমাদের সুজনের সময়, ঠিক আছে, সুজনের সময় কত লাগছে একটু দেখি। আচ্ছা সূত্র আগের মতো, T2 = কত হবে স্যার? d/v sin আলফা, তাই না স্যার? তাহলে এখান থেকে দেখো তো d এর মান কত আছে? 400 আছে। আর v এর মান কত হবে আমাদের এখানে? v এর মান হচ্ছে সুজনের জন্য সেটা হচ্ছে 6, সুজনের জন্য হবে কত? 6 সাইন আলফা। সাইন আলফা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো একটু বসাই ফেলো, আলটিমেটলি কত হচ্ছে? 400 ভাগ এটা হচ্ছে 6 ইন্টু এখানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা আসতেছে এখানে 6.67 সেকেন্ড। তো দেখো স্যার খুব সিম্পলি এটার সময় হচ্ছে 83.97, এটা 66.67। সুতরাং বলো কি আগে পৌঁছাবে? অবশ্যই আমাদের সুজন আগে পৌঁছাবে, ঠিক আছে, সুজন আগে পৌঁছাবে। কি আগে পৌঁছাবে? সুজন আগে পৌঁছাবে, সিম্পল কথাবার্তা, ঠিক আছে। তাহলে এখানে কি আগে পৌঁছাবে বলো তো স্যার? সুজন আগে পৌঁছাবে। সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও স্যার, সবাই কি ক্লিয়ার হয়েছে কিনা জানাও। হ্যাঁ রায়হান ঠিক আছে, সুজনের, ইয়েস ভেরি গুড রায়হান খান। আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্ট করার ট্রাই করো যে আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা, একটু সবাই জানাও যে আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা, সবাই বুঝছো কিনা একটু জানাও। আচ্ছা তাহলে এখানে আলটিমেটলি আমরা এখান থেকে সুজন আগে বের হবে, পার হইতে পারবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এবার ভেক্টর গুণনে চলে যাব, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি নদী নৌকার টাইপ, লব্ধি টাইপের নিয়ে কথাবার্তা বলছি। এবার আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভেক্টর গুণ, একটা হচ্ছে তোমার স্কেলার গুণ, বা যেটাকে আমরা ডট গুণ ক্রস গুণ বলি আর কি। যাই হোক দেখো, তাহলে আমরা a ডট b যদি করি তাহলে কি পাবো? পাবো হচ্ছে a এর মান b এর মান cos থিটা, তাই না? এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আরেকটা সূত্র আছে, a আর b কে যখন ক্রস করবা তখন তুমি পাবা হচ্ছে a এর মান b এর মান এখানে হবে আমাদের সাইন থিটা। সুতরাং এটা হচ্ছে আমাদের টুকটাক ভেক্টর গুণনের সূত্র আর কি, ঠিক আছে। তো এই টাইপগুলো তোমাদের খুব ভালো করে জানো, এগুলো তোমরা পড়াশোনা করছো। তো একটু মাথায় রাখবে একটা বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হয়, মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে, এটা আসে এসেনশিয়ালি দিছি, যে এই ভেক্টরের উপর ভি ভেক্টরের লম্ব বিক্ষেপ, বা এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এরকম কিছু কথাবার্তা তোমাদের দিতে পারে। তো যদি এরকম দেওয়া থাকে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে, লম্ব ও বিক্ষেপ, এটা মাথায় রাখবে। এই সূত্রগুলো খুবই ইজি, জাস্ট একটু মাথায় রাখবে, একটা ট্রিক্স মাথায় রাখবে, সেটা হচ্ছে উপরে তুমি এ আর বি দুইটাকে ডট করবা, এটা করবা, ঠিক আছে, এ আর বি দুইটাই ডট করবা, ডট করার পর দেখবা আসলে কার উপর আছে, একটু মাথায় রাখবে। একটু সরি, আচ্ছা একটু যাই, এ বরাবর বি। আচ্ছা তো মাথায় রাখবা এখানে প্রথমে কি আছে, প্রথমে এ আছে না, যেটা প্রথমে থাকবে সেটাকে প্রথমে নিচে ভাগ করে ফেলবা। কথা বুঝতে পারছো? আমি আরেকবার বলবো, যেটা প্রথমে থাকবে সেটাকেই তুমি কি করবা, ভাগ করে ফেলবা। আর বাকি কি আছে? বি আছে না, বি ডট গুণফল করলে কি আসবে? বি কস থিটা, বি কস থিটা। কথা বুঝতে পারছো? এইটা একটু মাথায় রাখলে হয়ে যাবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, তাইলেই হয়ে যাবে।
তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, তাইলেই হয়ে যাবে। সবাই বুঝতেছো কিনা একটু জানাও আমাকে। ঠিক আছে, সবাই বুঝতেছো কিনা একটু জানাও। সো এটাই হচ্ছে কথাবার্তা, যে এভাবে মাথায় রাখবে। যদি এবার অন্য কিছু হইতো, ধরো এমনটা নাও হইতে পারে, ধরো এমনটা হইতে পারে যে ভি এর উপর স্যার এ এর লম্ব বিক্ষেপ বের করেন, সেক্ষেত্রে ঝামেলা হয়ে গেল না? ঝামেলা হবে না। সেক্ষেত্রে কি করবা? সিম্পল কথাবার্তা, এ কে ডট করছো, বি কে ডট করছো, ভালো কথা, কার উপর আছে বলো তো? এ বরাবর, মানে প্রথমে কি আছে? বি আছে না? বিটাকে ভাগ করে ফেলবা, আর এই সাইডে হবে কে স্যার? তাহলে এই সাইডে হবে এ কস থিটা। বুঝতে পারছো? এটি হচ্ছে কথাবার্তা। কিন্তু এটা মাথায় রাখলে তোমাদের মোটামুটি জীবনটা সুন্দর হবে। তোমরা আসলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো বা সৃজনশীল সলভ করতে তোমাদের জন্য ইজি হবে। কথা বুঝতে পারছো? তো এটা একটু মাথায় রাখবা তোমরা। সো আসো, খুব ভালো ট্রিক্স। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এবার আসো। গ নাম্বার কোশ্চেন কি বলছে? আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, তিনটা স্থানাঙ্ক ভেক্টর দেওয়া আছে। বুঝিনি স্যার, মুস্তাফিকুর তামান্না। আচ্ছা, আমি আরেকবার কথাটা বলি, বুঝো নাই। আচ্ছা দেখো, আমি কথাটা আরেকবার বলি, সেটা হচ্ছে তুমি যদি কোনো সময় এমন দেওয়া থাকে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এমন কোনো কথা যদি দেওয়া থাকে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, সেক্ষেত্রে এইটাকে নিচে ভাগ করবা, উপরে দুইটাকে গুণ করবা, গুণ করার পর নিচে ভাগ করবা, এরপর কি লিখবা? বি কস থিটা। আমি আরেকবার বলতেছি, ধরো এটাকে তোমার জন্য একটু উপরে লিখি। সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা ভেক্টর যদি এমন থাকে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, সিম্পলি প্রথমে তুমি উপরে দুইটাকে ডট করবা, এটা হচ্ছে কমন, এ বি দুইটাকে ডট করছো, যাকে বলা হবে যা যের বরাবর, এ বরাবর, তাহলে এ হচ্ছে নিচে, এ হচ্ছে নিচে, আর সিম্পলি এটা এখানে কি হবে? এখানে হবে বি কস থিটা। আসলে এটাকে আমি আসছি, এটি তোমার একটা ঝামেলা একটা বিষয় হতে পারে। এটা আমরা আনছি ওই যে ছোটবেলায় সূত্র পড়ছো না, এ ডট বি, এই যে একটু আগে যেটা দেখছিলাম না, এখান থেকে আনা হয়েছে আর কি, এখান থেকে আনা হয়েছে। তো এইটাকে আমরা বলবো এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, এতটুককে, শুধু এতটুক না, এটাকেও বলবো আমরা এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। কথা বুঝতে পারছো? বা এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এটা হইতে পারে। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে টুকটাক কথাবার্তা। এটা মাথায় রাখলেই তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। এবার কি বুঝছো কিনা একটু জানো স্যার তামান্না, বুঝছো কিনা একটু জানো, বুঝতে পারছো কিনা একটু জানো। আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা এবার এটার একটু অ্যান্সার করি। আসো, এ বরাবর বি এর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ। তো এই যে এটাকে আমরা আসলে সলভ করতে পারি, একটু আগে যে কথাটা বললাম ওইভাবেই আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, যে আমাদের এখানে এ ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, এ এর স্থানাঙ্ক ভেক্টর দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক ভেক্টর দেওয়া আছে, আর আমাদের সি এর স্থানাঙ্ক ভেক্টর দেওয়া আছে, প্যারা নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই স্লাইডটা চেঞ্জ করার আগে আমরা এর ভেক্টরগুলোর মানগুলো বের করে ফেলি, যেহেতু মান আমাদের লাগবে। কি শুভ সন্ধ্যা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা রয়, আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা এর মানগুলো বের করি। সুতরাং এ ভেক্টরের মান রুট ওভার কি করবা? 2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস এখানে হবে 5 এর উপর স্কোয়ার। মানগুলো বের করো, তোমরা জানো টুকটাক মান বের করতে পারবা। এখান থেকে কাজ করলে, ক্যালকুলেশন করলে কত পাবো? 2 দুগুণে 4, 3 3 9, 4 9 যোগ এখানে হবে আমাদের জন্য 25। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের এখানে 34 4 38। আচ্ছা, এখানে আমরা 38 পাবো। আচ্ছা, এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এর মানটা রাখলে আমাদের জন্য হবে, আর কিছু লাগবে না। আচ্ছা আসো, চলো এবার আমরা ওই সূত্রকে অ্যাপ্লাই করি। গ নাম্বারটা কি বলা হয়েছে? এ এর বরাবর বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ। আচ্ছা দেখো, খুব ভালো করে ঠান্ডা মাথায় তাকাও তো স্যার, আমি কি বলছিলাম? এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপের সূত্র কি ছিল? সিম্পলি একটু আগে পড়ছিলাম না, যে আমরা এ এর উপর ডট করব, বি ডট মানে এ বি ডট করবো, আর যাকে আগের থাকবে সেকে আমি কি করে দিব? ওর মান দ্বারা ভাগ করব, শেষ। তাহলে আমরা এখান থেকে এর মানগুলো একটু লিখে ফেলি। কত আছে? 2 3 5, ঠিক আছে, তাহলে একটু লিখে ফেলো। 2i প্লাস 3j প্লাস 5 কে, অবশ্যই ভেক্টরগুলো লিখবা। এরপর আসলে কি হবে? এরপর আমাদের আছে কি? বি বরাবর আছে -i27। আচ্ছা 1 2 7। আচ্ছা তাহলে একটু লিখে ফেলি, -i প্লাস 2j প্লাস 7k। আচ্ছা কি বলছিলাম? তার মান তো একটু আগে বের করছিলাম, সেটা কত? তার মান হচ্ছে আমাদের কাছে 38। সুতরাং এখানে রুট ওভার 38 করলেই হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সলভ করো, কত আসবে? i এর সাথে i ডট গুণ করলে কত হবে? -2, তোমরা জানো, প্লাস 3 দুগুণে 6
প্লাস 5 7 35 √38। ঠিক আছে, এটা করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। বাকিটা তোমাদের ক্যালকুলেশন বাসায় করবা, মানে তোমরা ক্যালকুলেটর চাইবা, বাকিটা তোমরা নিজেরাই পারবা। বুঝতে পারছো? সবাইকে বিষয়টা বুঝতে পারছো কিনা একটু জানাও প্লিজ স্যার। সবাইকে বুঝতেছো কিনা একটু জানাও, সবাইকে বিষয়গুলো বুঝতেছো কিনা একটু জানাও আমাকে। ঠিক আছে, আসো আসো, সবাই বুঝতেছো কিনা একটু জানাও। রায়হান, এটা অ্যান্সার কত আসছে? ভেরি গুড, 6.33। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের গ নাম্বার অ্যান্সার। সবাই বুঝতেছো কিনা বলো? জি স্যার, ঠিক আছে, বুঝতেছো। আচ্ছা, এরপর উদ্দীপকে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা। আচ্ছা, ভেক্টরগুলো একই সমতলে থাকবে তখন যখন তুমি মাথায় রাখবা যে দুইটা ভেক্টরকে তুমি যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করবা, তার সাথে একটা ভেক্টরকে যদি যখন ডট গুণ করবা, মানে দুইটা ক্রসের গুণফলকে, ওই ফলটাকে যখন যে কোনো একটা ভেক্টর ধরো সি এর সাথে তুমি ডট করলে ফলাফল যদি শূন্য হয় তাহলে তারা একই সমতলে থাকবে, আর যদি শূন্য না হয় তাহলে একই সমতলে থাকবে না। স্যার আমি একবার কথাটা বলতেছি, যে কোনো দুইটা ভেক্টর, এটা তোমার বি বা সি এর সাথে ক্রস করতে পারতাম, বাট আমার মন চাইছে আমি এ আর বি কে ক্রস করব, আর এ ক্রসের যে ফলাফলটা সেটা আমি সি এর সাথে ডট করব। যদি সে ফলাফলটা 0 হয় তাহলে আমরা বলতে পারবো এটা একই সমতলে আছে, আর যদি 0 না হয় তাহলে এটা একই সমতলে নাই। কথা বুঝতে পারছো? আসো তো আমরা একটু এই ম্যাথটা একটু সলভ করি। এই ম্যাথটা সলভ করার আগে একটু এটাকে মুছে ফেলি। হ্যাঁ, এটা তোমরা তুলে ফেলছো, এটা তোমরা তুলে ফেলছো, এটা তোমরা তুলে ফেলছো, আমি এটাকে লক করি। আচ্ছা, এটা তোমরা তুলে ফেলছো, এবার আমি এটাকে কেটে দিই। আসো আসো, এবার আমরা স্লাইড থেকে একটু দেখে দেখি এ বি এর মানগুলো একটু লিখি। এ ভেক্টরের মানটা আছে আমাদের এখানে কত? 2i প্লাস 3j প্লাস 5k। ঠিক আছে, আর আমাদের এখানে ভি এর যে মানটা, সে মানটা হচ্ছে কত? দুঃখিত, আমি একটু স্লাইড চেঞ্জ করে ফেলছি। ভি হচ্ছে -i। আচ্ছা, ভি এর মানটা হচ্ছে -i প্লাস 2j প্লাস 7k। ওকে, আচ্ছা, সি যে ভেক্টরটা, সেই ভেক্টরটার যে মানটা সেটা আমাদের এখানে আছে কত? এটা আছে হচ্ছে i7k। আচ্ছা, i প্লাস 7k মাইনাস মাইনাস কত আছে স্যার? মাইনাস জাস্ট শুধু কে। ঠিক আছে, তো কি বলছিলাম যে আমাদের সমতলে, এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, ঘ নাম্বার অ্যান্সার মাথায় রাখবা। তো এখান থেকে আমরা বলছিলাম কি যে এই ভেক্টরটা সমতলে থাকবে তখন যখন এদের এ আর বি এর ক্রস গুণফলের সাথে সি এর ডট গুণফলটা 0 হবে। আচ্ছা, আপাতত আমরা এটার ক্রস গুণফল করি, এ ক্রস বি। ঠিক আছে, তো এ ক্রস বি তোমরা খুব ভালো করেই পারো, যে কি বলছিলাম যে এ বরাবর তোমরা আই, এ বরাবর জে, তোমরা পারো এগুলা, এ বরাবর কে, এগুলো হচ্ছে ম্যাথে পড়ানো। আচ্ছা, এ বরাবর কত আছে? 2 আছে, আই বরাবর 2, এখানে আই বরাবর আছে -1, সহগটা নিচ্ছি। এখানে কত আছে? এখানে আছে 3, বসাই ফেলো 3। এখানে কত আছে? এখানে হচ্ছে 2, এখানে আছে আমাদের কত? এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে আমাদের 7। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 7, এখানে হচ্ছে আমাদের 7। ঠিক আছে, এটা একটু কমাই ফেলে। আসো, এবার তোমরা এগুলাকে খুব ভালো করে ডট গুণ করতে পারো, যে এই বরাবর এই সারিয়ে কলাম বাদ কি হবে স্যার? খুব ভালো করে বলবো, 3 সাথে 21 মাইনাস কত হবে? 10 হবে। পরেরটা হবে কত? মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তোমরা জানো। সুতরাং এটা কত হবে দেখো তো? এই সারি একালাম বাদ 7 দুগুণে 14 মাইনাস মাইনাস প্লাস 5, এখানে হবে প্লাস কে। এটা হচ্ছে কত স্যার? এই সারি একালাম বাদ 2 দুগুণে 4 মাইনাস মাইনাস প্লাস 4, এটা হচ্ছে কত? মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে ফেলো। এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের 11i মাইনাস, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 19j, এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 7k। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এইটা যেটা পাইছি, মানে আমি এ আর বি কে যে ক্রসটা করলাম, সেই ক্রসের সাথে সিম্পলি আমি সি কে ডট করব। ডট করলে ফলাফল যদি শূন্য হয় তাহলে সমতলে আসে, ফলাফল যদি শূন্য না আসে সমতলে নাই, আর কি বাংলা কথায়। আচ্ছা দেখো, তাহলে আমি এটাকে ডট করে ফেলি, অন্য একটা কালার দিই, তাহলে তোমরা খুব খুশি হবা, দেখতেও তোমাদের ভালো লাগবে। সুতরাং দেখো তো, এ ক্রস বি ডট করবা সি এর সাথে, করে ফেলি। তাহলে আমি যদি ডট করি তাহলে 11i মাইনাস 19j প্লাস 7k। ওকে, প্লাস 7k। তাহলে আলটিমেটলি দেখো তো কি আসছে? 7, এখানে সি এর কত আছে? সি হচ্ছে i প্লাস 7k মাইনাস এখানে হচ্ছে কত আছে? মাইনাস জে হবে। ওকে,
মাইনাস জে, এখানে মাইনাস জে এর বদলে কে দেখছি, প্যারা নেই। আচ্ছা এটা হচ্ছে আমাদের জে, ওকে, এটা হচ্ছে আমাদের আই জে কে, উফ এই জায়গায় ভুল করছি, ঠিক আছে, এটা হবে আমাদের জে, এটা হচ্ছে আমাদের জে, এটা হচ্ছে মাইনাস কে, ওকে। আসো আসো আসো, তাহলে আমরা এখান থেকে এখানেও ভুল দেখছি, তাই না? মুছে দিই, প্যারা নাই। আচ্ছা আই জে কে 7 কে, সুতরাং দেখো তো এখানে কি আছে, 7 জে মাইনাস মাইনাস কে। আসো ডট করি, ডট করলে কি হবে, 11 এর সাথে ডট করলে কত হবে, 11, এটার সাথে ডট করলে কত হবে, বিশাল বড় একটা মান আসবে, ঠিক আছে, এটার সাথে ডট করলে বিশাল বড় একটা মান পাবা, সেটা কত, 19 × 7, তাহলে আলটিমেটলি পাচ্ছ হচ্ছে মাইনাস 133, এটার সাথে ডট করলে কত হচ্ছে -7। মানে স্যার কোনোভাবে এটা আসলে তোমার পজিটিভ আসতেছে না, ঠিক আছে, কোনোভাবে এটা তোমার শূন্য আসতেছে না, কোনোভাবে এটা শূন্য আসতেছে না, মাইনাস তুমি 137 ধরে নিতে পারো। আচ্ছা ফলাফল তোমরা করো, কত আসতেছে, এটা আসলে কোনোভাবে মাইনাস আসতেছে না, ঠিক আছে, এটা 0 আসতেছে না, কোনোভাবে এটা 0 হবে না, সো এটা 0 হচ্ছে না। ঠিক আছে, এটা 0 হচ্ছে না, এটা 0 হচ্ছে না। তো সবাই বুঝতে পারছো কিনা একটু জানো, স্যার সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও প্লিজ। হ্যাঁ রায়হান, শূন্য আসে নাই, ইয়েস ভেরি গুড, শূন্য আসে নাই, ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই একটু ডান লেখে জানাও যে স্যার আমরা বুঝছি, একটু ডান লেখে জানাও স্যার আমরা বুঝছি, আমরা বুঝছি। আচ্ছা ঠিক আছে, আসো চলো পরবর্তী স্লাইডটাতে আসা যাক। এখানে আমরা দুইটা ম্যাথই সলভ করে ফেলছি, হ্যাঁ দুইটাই সলভ করা শেষ। এবার আসো পরবর্তীটাতে আসা যাক। পরবর্তীটা কি বলছে যে আমাদের এ আর বি কে ডট করার কথা বলা হয়েছে, এ আর বি কে ডট করলে ফলাফল শূন্য আসবে। আচ্ছা কোন ক্ষেত্রে এ আর বি কে ডট করবো ফলাফল শূন্য আসবে, এটা কোন ক্ষেত্রে? ধরো আমি তোমাদের একটা কথা যদি বলি যে এ আর বি ডট করলে কি আসবে, এ বি কস থিটা, তাই না, এ বি কস থিটা। আচ্ছা এ বি কস থিটার এখানে যদি সামহাও তুমি কস থিটার জায়গায় যদি শূন্য বসাও, মানে 90 ডিগ্রি বসাও, দুঃখিত 90 ডিগ্রি বসাইলে এই 90 ডিগ্রির মান যদি শূন্য হয়, পুরাটার মান কত হয়ে যাবে, শূন্য না? তো সেই ক্ষেত্রে কি পাবা, শূন্য পাবা। কোন ক্ষেত্রে শূন্য পাচ্ছ? যখন এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তো 90 ডিগ্রি কোন ক্ষেত্রে হয়, যখন তোমার এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর, ধরো এখানে এ থাকলো এখানে বি থাকলো, একটা আরেকটার উপর লম্ব থাকলে তো 90 ডিগ্রি হয়। সুতরাং এ ডট বি শূন্য বুঝায় মানে কি, এ ও বি একে অপরের উপর লম্ব, এই যে গ নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো, গরুর গ হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে তোমাদের? বিষয়টা হচ্ছে খুবই ইজি, বুঝতে পারছো? একটু জানাও আমাকে স্যার আমরা বুঝতে পারছি কিনা, একটু জানাও। তে স্যার ইয়েলো কালারটা ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে না এটাতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্যার ইয়েলো কালারটা চেঞ্জ করে দিব, ইয়েলো কালারটা ব্যবহার করবো না, অন্য কালারের প্রবলেম থাকলে একটু জানাবা, ঠিক আছে জুই? তাহলে আমরা ইয়েলো কালারটা ব্যবহার করবো না, ঠিক আছে ভাই? হলুদ কালারের কথা বলতেছে নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা জি স্যার হয়েছে, জি স্যার হয়েছে, আচ্ছা ঠিক আছে। সিয়াম আহমেদ, জি স্যার হয়েছে। আচ্ছা চলো তাহলে মোটামুটি কথাবার্তা হয়েছে, এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে কি আছে, চিত্র অনুসারে কিউর উপর পি এর লম্ব অভিক্ষেপ। স্যার একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম, অনেক চিলাচিলি করছি তাই না? পারার কথা তো এটা, পারবা তো তাই না? পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ কি বলছিলাম স্যার, আমি দুইটাকে যে কোনো দুইটাকে কি করবো, ডট করব না? এটাকে ডট করব, বলছিলাম কি কার উপর, কিউ এর উপর। সিম্পলি স্যার কিউটাকে নিচে রাখবা, তাই তো হয়। তো এখানে শুধুমাত্র কিউকে নিচে রাখলে হবে না, এই পাশে কি হবে, পি কস থিটা, মানে হচ্ছে তার মানে ওই যে সূত্রর যে বিষয়টা, এটাই হচ্ছে পি এর উপর, এটা হচ্ছে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, এটাও হচ্ছে আমাদের কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। তো দেখো এটা কই আছে, দেখো এটা হচ্ছে পি সাইন থিটা, পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, সুতরাং এখানে কই আছে, এই যে পি কস থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিনা একটু জানাও স্যার, বুঝতে পারছো কিনা? পি কস থিটা, ইয়েস রাইহান খান, ইয়েলো কালার ঠিক আছে বললাম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জয়, ইয়েলো কালার ঠিক আছে, ওকে। আচ্ছা সো এটা হচ্ছে কথাবার্তা, সুতরাং এটাই হচ্ছে আমাদের কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। বুঝতে পারছো সবাই, একটু বুঝতে পারছো কিন্তু একটু জানাও। জি স্যার, আচ্ছা মিনহাজ মোল্লা, জি স্যার, সিয়াম আহমেদ, রাইহান, আচ্ছা ঠিক আছে সবাই বুঝতে পারছো কিন্তু একটু ডান বলে জানাও যে স্যার আমরা বুঝতে পারছি। ডান বললে বুঝবো যে তোমরা বুঝে গেছো আর কি।
আচ্ছা যাই হোক, তো এটা নিয়ে একটু আগে আলোচনা করছি, এটা সিম্পল কথা, তোমরা বোঝার কথা আর কি। ওকে, আসো পরবর্তী স্লাইডে আমরা একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে কি আছে, এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু মাইনাস বি হয় তবে এ ক্রস বি এর মান নির্ণয় করো। এ ক্রস বি এর মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করে একটা জিনিস তাকাও তো স্যার, আমরা যখন কোন একটা বস্তু বা কোন একটা জিনিস বা কোন একটা ভেক্টরের দিকটা যখন বিপরীত হয়, ধরো আমাদের এখানে এ যে দিকে যাচ্ছে সেম মান, এটার মান কিন্তু সেম, যেহেতু এটা ইকুয়াল আছে মান সেম, বাট যখন দিকটা বিপরীত লিখি তখন কিন্তু আমরা মাইনাস দিই। ঠিক আছে, এ আর বি সেম বাট বিপরীত দিকে আছে, যার কারণে এখানে মাইনাস লেখা হয়েছে। সুতরাং এদের মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণ কত? এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। মানে এ আর বি এর মান সেম বাট একটা একটার বিপরীত দিকে আছে, বিপরীত দিকে থাকা মানে কি 180 ডিগ্রি। সুতরাং এখানে লিখতে পারবা এ ক্রস বি। সুতরাং আমরা লিখতে পারি এ বি কস 100, দুঃখিত কস না, সরি কস হবে না স্যার, এটা সাইন হবে, ক্রস গুণনের ক্ষেত্রে সাইন হয়, তোমরা জানো। ঠিক আছে, ভুল হয়ে গেছে, বয়স হয়ে গেছে না আমার, এই জন্য ভুল হয়ে গেছে, 180 ডিগ্রি। সুতরাং 180 ডিগ্রির মান কত? সাইন 180 ডিগ্রির মান কত? 0। তাহলে আলটিমেটলি পুরো মানটাই হবে 0। সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও প্লিজ, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, ডান স্যার, আচ্ছা ঠিক আছে, ডান, বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সো আসো, ঠিক আছে, এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে কি বলছে? পরবর্তী স্লাইডে এবার আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে কথাবার্তা বলবো। ভেক্টর ক্যালকুলাস মোটামুটি তোমাদের গুরুত্বপূর্ণ টপিক বলা যায়, বাট এটা খুব যে বোর্ডে আসে এই বিষয়টা ওরকমও না, বাট এটা আমরা দেখে নিব। ঠিক আছে, এটা আমরা দেখে নিব। আমরা একটু ভেক্টর ক্যালকুলাসের যাওয়ার আগে ন্যাবলা সম্পর্কে একটু আইডিয়া নেব। ন্যাবলা, এই যে আমাদের ন্যাবলা। ঠিক আছে, ন্যাবলাকে আসলে আমরা ডিডি এক্সআই প্লাস ডিডি ওয়াইজে প্লাস ডিডি জেডকে, ঠিক আছে, ডিডি জেডকে ওয়াই জেডকে। ওয়েট, আচ্ছা ঠিক আছে, দেখো ডিডি জেডকে। ওকে, তো এটি হচ্ছে আমাদের ন্যাবলা। এটাকে আমরা কি বলতেছি স্যার? ন্যাবলা বলতেছি। এবার তোমাদের কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আসলে ন্যাবলাকে এরকম কেন হয়ে গেছে? ডি, কিন্তু ডিটা একটু বাঁকা, কারণ এখানে আমরা আংশিক অন্তরীকরণ করছি। এটা নিয়ে আসলে ডিটেলস কথাবার্তা বলার কোনো সময় নেই, বাট এর মাথায় রাখো এটা আংশিক অন্তরীকরণ করার কারণে এটা হয়েছে। আংশিক অন্তরীকরণ কি? যার সাপেক্ষে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ। একটু বলে দিই, ধরো কথার কথা, আমাদের এখানে ডিডিএক্স এক্স আর ওয়াই, এখানে ডিডিএক্স এর ক্ষেত্রে দুটাকে ডিফারেন্সিয়েশন করি আমরা, কি হয় তখন? দেখা যায় একবার ডিফারেন্সিয়েশন করলে বিষয়টা এরকম হবে এক্স এর সাপেক্ষে, তখন ওয়াইটা বাইরে চলে আসবে, ডিডিএক্স এক্স সেক্ষেত্রে হইতো ওয়াই প্লাস, আবার এটাকে আমরা একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, তখন কি হইতো? তখন এক্সটা বাইরে চলে আসতো, ডিডিএক্স, আর এখানে হইতো কত? ওয়াই। দুঃখিত, এখানে ডিডিএক্স না, এখানে এক্স এর সাপেক্ষে, এটা হচ্ছে ওয়াই। কথা বুঝতে পারছো? তো এটা হবে কত? এক্স ডিওয়াই ডিএক্স। এটাকে বলা হয় পূর্ণ অন্তরীকরণ। প্রত্যেকটা চলকের সাথে প্রত্যেকটা চলককে অন্তরীকরণ করছো। বাট যখন তুমি ডিডিএক্স এটা করো, যেমন এক্স আর ওয়াই, সেক্ষেত্রে ওয়াইকে তুমি ডিফারেন্সিয়েশন করতে হবে না তোমাকে, শুধুমাত্র তুমি এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করবা। সেক্ষেত্রে আমাদের মানটা কত হবে? শুধুমাত্র 1। কথা বুঝতে পারছো? ওই যে এক্স এর সাথে ডিডিএক্স মানে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ফলাফল হবে 1। কথা বুঝতে পারছো? তো আমাদের এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। তো আমরা এই ভেক্টর ক্যালকুলাসে আংশিক অন্তরীকরণ করব, পূর্ণ অন্তরীকরণ করার দরকার নেই, সেক্ষেত্রে আবার ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হয় আর কি। আচ্ছা যাই হোক, এবার দেখো এটা জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য বলে দিলাম, যদি এটা তোমরা জানো পারো। ঠিক আছে, আচ্ছা সুতরাং দেখো একটু কথাবার্তা বলি যে আসলে সামহাও একটা ন্যাবলাকে যদি তুমি এমনে গুণ করো, মানে এমনি একটা ভেক্টরের সাথে কোনো ডট গুণও না, মানে জাস্ট তুমি নর্মাল একটা গুণ করছো, কোনো ভেক্টর না, যে কোনো কিছুর সাথে এমনি গুণ করে ফেলছো, সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রেডিয়েন্ট। কি বলবো স্যার? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। আচ্ছা, আবার যদি একটা ন্যাবলা ভেক্টরকে কোন একটা ভেক্টরের সাথে ডট গুণ করো, তাকে আমরা বলবো ডাইভারজেন্স। তাকে আমরা বলবো কি? ডাইভারজেন্স। ডাইভারজেন্স, ঠিক আছে, একটু মাথায় রাখবা। এই যে ডাইভারজেন্স যেটা আছে, এই ডাইভারজেন্সের কিছু গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখা লাগবে।
এই যে ডাইভারজেন্স যেটা আছে এই ডাইভারজেন্সের মধ্যে তুমি মাথায় রাখবা এই ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে এটা হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল, কথা বুঝতে পারছো? যদি এটা শূন্য হয় এটা কি হবে স্যার? সলিনয়েডাল। মাথায় রাখবা, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষা প্রায় সময় আসবে যে দুই একটা ডাইভারজেন্স নির্ণয় করো বা এটাকে সলিনয়েডাল কেন হবে। মাথায় রাখবা একটা নেবলার সাথে যে কোনো একটা ভেক্টরকে ডট গুণফল করবা, এটাকে আমরা বলবো ডাইভারজেন্স। ডাইভারজেন্স কোন সময় সলিনয়েডাল হবে? যখন তার মানটা মানে ডট গুণফলের মানটা শূন্য হবে। ঠিক আছে? আবার এরকম যে একটা ভেক্টরকে যখন নেবলাকে যখন যে কোনো একটা ভেক্টরের সাথে ক্রস করবা সেটাকে আমরা বলবো কার্ল। সেটাকে আমরা কি বলবো? কার্ল। আর মাথায় রাখবা কার্ল মানে হচ্ছে ঘুরানো, কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। কথা বুঝতে পারছো? কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। আর মাথায় রাখবা মাঝে মাঝে তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিবে যে আমাদের এই ভেক্টরের মধ্যে এই কার্ল কি জিরো হবে কিনা, এটা অঘূর্ণনশীল কিনা, এরকম কোশ্চেন প্রায় সময় আসে। আচ্ছা অঘূর্ণনশীল কোন সময় হবে? যখন দেখো কার্ল মানে হচ্ছে ঘূর্ণন, এই যে ক্রসের মানটা অবশ্যই মান যখন থাকবে না তখন অঘূর্ণনশীল হবে। মানে এখানে কার্ল এটাকে তুমি ক্রস করছো ফলাফল শূন্য পাইছো, তখন ওইটাকে আমরা বলবো অঘূর্ণনশীল। ঠিক আছে? অঘূর্ণনশীল, একটু মাথায় রাখবা। এইগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? এগুলো তোমাদের পরীক্ষা অনেকবার আসে। একটু তোমাকে আরেকবার বলি যে নেবলার সাথে ফাইকে বা যে কোনো একটা ভেক্টরকে এমনি গুণ করছো, ডটও না ক্রসও না, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। যখন কোন একটা ভেক্টর মানে নেবলাকে একটা ভেক্টরের সাথে ডট গুণ করছো তখন আমরা তাকে বলবো ডাইভারজেন্স। আর ডাইভারজেন্স শূন্য হলে সেটাকে আমরা বলবো সলিনয়েডাল। আবার যখন একটা নেবলা ভেক্টরকে ক্রস করবো সেটাকে বলবো কার্ল। কার্ল মানে হচ্ছে ঘুরানো, আর কার্লের মান শূন্য হওয়া মানে কি? অঘূর্ণনশীল। বুঝতে পারছো? তো এটা হচ্ছে কথাবার্তা। তো এটা হচ্ছে কথাবার্তা, এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। যদিও এটা আসলে ইউবি মেথড, ইয়েস ইউবি মেথড, বাট আমরা ইউবি মেথডগুলোকে আপাতত তোমাদেরকে দেখাইতেছি না আর কি। ঠিক আছে? আপাতত স্যার নামাজের ব্রেক দিবেন না? আচ্ছা নামাজের ব্রেক হবে স্যার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা, আচ্ছা ইনশাল্লাহ আমরা আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা তো চলো আমরা এবার এই ম্যাট্রিক্সটা সলভ করি। আসো লেখা আছে -1 1 অবস্থান ভেক্টরের পি এর ডাইভারজেন্স নির্ণয় করুন। স্যার একটু আগে তো এটা নিয়ে কথাবার্তা বলছিলাম, ডাইভারজেন্স কোন সময় হয়? যখন নেবলা ভেক্টরের সাথে যে কোনো একটা ভেক্টরের বা দেওয়া ভেক্টরের ডট গুণফল করবা তখন হবে আমাদের এটা কি? ডাইভারজেন্স। কথা বুঝতে পারছো? তো আমাদের দেওয়া ভেক্টরের সাথে আমি ডট গুণফল করলে সেটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। এটা আমরা আলোচনা করছিলাম যে ধরো আমাদের এই যে নেবলা এটার সাথে এই পিটাকে ডট করব, এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। একটু এটাই কথাবার্তা বলছিলাম আর কি। চলো আসো, এটা বিশাল বড়, এটাকে আমার আসলে লেখা লাগবে এই সাইডে ফাঁকা স্লাইডের মধ্যে, নাহলে তোমরা বুঝবা না। ঠিক আছে? একটু এই স্লাইডের মধ্যে লেখা পসিবল হবে না, তো আমরা ট্রাই করবো যে এই স্লাইডের মধ্যে এটাকে আসলে নিয়ে আসা যায় কিনা। আচ্ছা দেখি একটু ট্রাই করি। এটা হচ্ছে আমাদের নেবলা, এটাকে আমরা ডট করব পি এর সাথে। ঠিক আছে? পি এর সাথে যদি ডট করি তাহলে দেখো তো কি আসবে? ডিডিএক্স ডিডিএক্স আই প্লাস এটা হবে ডিডি ওয়াই জে প্লাস ডিডি জেড কে। ওকে আচ্ছা এটাকে আমরা ডট করব কার সাথে? এ পি এর সাথে। একটু ডট করে ফেলো। এটা কি আছে? 9xy² প্লাস 5z, এখানে হচ্ছে আমাদের i প্লাস এখানে হচ্ছে আমাদের কত আছে? 4y 4y, হ্যাঁ 4y তো আছে। আচ্ছা এখানে কত আছে? 4y² প্লাস 2xy, এখানে হচ্ছে আমাদের j প্লাস এখানে হচ্ছে কত স্যার? 3x³ প্লাস 2y, এখানে হচ্ছে আমাদের কে। আচ্ছা একটু আমি থার্ড ব্রেকেট দিয়ে দিই যেহেতু সব বলতে সেকেন্ড ব্রেকেট দাও। আচ্ছা কি পড়ছিলাম আমরা? ডট গুণফলের ক্ষেত্রে আয়ের সাথে আইকে গুণ করলে ফলাফলটা 1 হবে, তাহলে আমরা আয়ের সাথে আইকে ডট করব। তাহলে আমরা আয়ের সাথে আইকে ডট করলে এটা কি পাবো? ডিডিএক্স। ঠিক আছে? ডিডিএক্স আসতেছে কত? এটা হচ্ছে আমাদের 9xy² প্লাস এখানে হচ্ছে 5z, এটা একটা আসতেছে আবার প্লাস ডিডি মানে আইজি এর সাথে জেকে ডট করলে হবে এখানে ডিডিওয়াই, এখানে আসতেছে আমাদের 4y² প্লাস 2xy প্লাস এখান থেকে আবার কে এর সাথে কে কে ডট করলে পাবা হচ্ছে কত স্যার? পাবা হচ্ছে ডিডিজেড আলটিমেটলি আসতেছে কত? 3x³ প্লাস 2y। এই হচ্ছে কথাবার্তা। কথা বুঝতে পারছো? এবার কি? এবার হচ্ছে আমাদের ওই যে ডিফারেন্সিয়েশন করতে হবে, কি আংশিক অন্তরীকরণ করতে হবে। আংশিক অন্তরীকরণ করতে হবে তো না স্যার আমরা করতে ক্লাস এমনি তো
হলো না। আচ্ছা স্যার ব্রেক লাগবে। আচ্ছা আচ্ছা দেখো, এবার আসো আমরা এখান থেকে একটু কথা একটু দেখে নিই। সরাসরি লিখে দিই। কথা আসছে 9 ডিফারেন্সিয়েশন করছো। আচ্ছা এই পুরোটা ডিফারেন্সিয়েশন করলে দেখা যাবে এখানে আসলে জায়গা হবে কিনা। জায়গা হবে আশা করি, দেখি এটা লিখলে এখানে লেখা গেলে জায়গা হচ্ছে কিনা। দেখা যায়। আচ্ছা চলো আসো একটু কথাবার্তা বলি। দেখো আমরা এখানেই লিখে দিই, আসো। তাহলে এখান থেকে একটু দেখো, ঠান্ডা মাথায় তাকাও। সেটা হচ্ছে যদি তুমি এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে? এখানে তো হবে 9y², দুঃখিত, এখানে হবে 9y² প্লাস, আর এক্স এর সাথে এখানে এক্স নাই, সুতরাং ডিফারেন্সিয়েশনের ফলাফল হবে 0। ওয়াই এর সাথে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে এখানে হবে 8y, এটা হবে 0। এখানে এই ওয়াই এর সাথে ওয়াই কে ডিফারেন্সিয়েশন, এখানে তো এক্স ওয়াই আসার কথা ছিল না। আচ্ছা আমরা একটু মিস্টেক করছি, সরি স্যার। এটা হবে আমাদের জেড, ঠিক আছে, এটা আমরা ভুল লিখছি। সুতরাং এটা আলটিমেটলি এটা হচ্ছে 0। তাহলে স্যার এখানে কি বলা হয়েছে? সিম্পলি বলছে -1 1 1 এর মানগুলো বসো, মানে আমাদের এখানে y এর মান হচ্ছে 1, 9 ইন্টু 1 এর উপর হোল স্কোয়ার প্লাস 8y, মানে আলটিমেটলি বলতে পারতেছো 9 প্লাস 8, আসলে এটা তো 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1, তাহলে আলটিমেটলি 8, এটার মান হচ্ছে 17, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো? সিম্পলি স্যার আমি ডিফারেন্সিয়েশন করছি, আংশিক অন্তরীকরণ করছি, আংশিক অন্তরীকরণ করে এই যে মান 17 চলে আসছে। বুঝছো? খুব ইজি, বুঝতে পারছো? বেস্ট অফ লাক এমডি রায়হান, থ্যাংক ইউ সো মাচ। ফারদিন হাসান, আচ্ছা ঠিক আছে। 4y² 2, হ্যাঁ ঠিক আছে রায়হান খান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথাবার্তা। তো এবার আমরা ওই পাশে চলে যাই, এটাকে ওই পাশে আমাদের লিখতে হবে, কারণ এটা এখানে আর জায়গা হচ্ছে না। তো p = আমরা আমাদের বইয়ের হেল্প নিই, যেহেতু এটা ওইখানে নাই। সো এখান থেকে একটু লিখে নিই, 9nx² 9ny² প্লাস এখানে আছে হচ্ছে 5zi প্লাস এখান তো হচ্ছে আমাদের 4y² প্লাস 32yz, দুঃখিত আমি ভুল লিখছি, xz এখানে হচ্ছে আমাদের কত আছে? এখানে হচ্ছে আমাদের যে প্লাস এখান থেকে আছে হচ্ছে আমাদের 3x³ প্লাস 2y, এখানে আছে আমাদের কে। আচ্ছা এই হচ্ছে টুকটাক কথাবার্তা, ঠিক আছে। তো কি বলছে কোশ্চেনটা? কি ছিল কোশ্চেন? বলছে যে আমাদের এখানে পি ভেক্টরটা কি অঘূর্ণনশীল কিনা। স্যার একটু আলোচনা করছি, ক্লাসটা দেখছো যারা তারা অবশ্যই জানো আমি কি বলছিলাম। অঘূর্ণনশীল তখন হবে যখন কার্লের মানটা 0 হবে। কার্ল কোন ক্ষেত্রে হবে? যখন আমি এই ন্যাবলা ভেক্টরকে পি এর সাথে ক্রস করব, তাই না? এটাকে যখন ক্রস করব তখন আমাদের কার্লের মানটা কি হবে, মানে ক্রস করার পর দেখবো আসলে আমাদের এটা কি 0 আসে কিনা। আসো দেখি আলটিমেটলি এখান থেকে ddx, আসলে আমাদের এটা এখান ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের এটা ক্রস কীভাবে করতে তোমরা জানো, ওই যে নির্ণায়কের সিস্টেম আর কি। তো এটা লিখে ফেলি ddx i প্লাস ddyj প্লাস ddz, ঠিক আছে, ddz একটু মাথায় রাখবো। তো দেখো তো স্যার এখান থেকে আমি যদি এটাকে আর পিটাকে যদি ক্রস করি তাহলে কি হবে? ওই যে i, এটা হচ্ছে আমাদের জে, এটা হচ্ছে আমাদের কে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটু মাথায় রাখবে, এটা হচ্ছে আমাদের ddx, এটা হচ্ছে আমাদের ddy, এটা হচ্ছে আমাদের ddz। আচ্ছা তাহলে এটা এ বরাবর কি আছে? এ বরাবর হচ্ছে এইটা, সুতরাং 9xy² প্লাস একটু এদিকে, আচ্ছা y² প্লাস 5z, হ্যাঁ প্লাস 5z। আচ্ছা এরপর হবে কত? এরপর হচ্ছে আমাদের 4y² প্লাস 2xz, এখানে হবে আমাদের 3x³ প্লাস 5y, ঠিক আছে। এরপর আমরা কি সিম্পলি ওই যে আগের মতো ডিফারেন্সিয়েশন যেভাবে করে, আর দুঃখিত আমাদের অন্তরীকরণ, আর কি বলতেছি পাগলের মতো, তোমরা নির্ণয় যেভাবে করে আর কি সেভাবে করবা। তো দেখো নির্ণয় করার মতো এই সারিয়ে কালাম বাদ হলে কি হবে? i, সুতরাং আলটিমেটলি বলতে পারো
এই সারি এই কলাম বাদ হলে তাহলে আলটিমেটলি বলবা যে দেখো এই সারি এই কলাম বাদ, সুতরাং গুণ হবে ডিডিওয়াই, এটা কার সাথে, এই যে 3x³ প্লাস ওয়াই প্লাস 2y, এরপর মাইনাস এটার সাথে এটা ডিডি এখান থেকে হবে 4y² প্লাস xz, এটা হচ্ছে আমাদের এখানে একটা হবে ijk, ওই পাশে যাইতে পারি আমরা, এটা হবে মাইনাস জে, কি হবে এই সারি এ কলাম বাদ, সুতরাং আমরা লিখব ddx কত আছে এখানে, এটা হচ্ছে ddx এখানে আছে কত ddx, এই সারি কলাম বাদ, এটা হবে আমাদের 3x² প্লাস 2y মাইনাস মাইনাস এখানে কত হবে এই সারি কলাম বাদ হলে এবার ddz এখানে হবে আমাদের 9xy² প্লাস 5z প্লাস 5z। আচ্ছা এখানে আমরা লিখি হচ্ছে প্লাস কে, এখান থেকে আমরা পাবো হচ্ছে এই সারি আর এই কলাম বাদ, সুতরাং এইভাবে গুণ করলে ddx আলটিমেটলি হবে হচ্ছে কত স্যার 4y² প্লাস 2xz, এখান থেকে হবে মাইনাস ডিডি কত আছে এই সারি এই কলাম বাদ হইলে কত না এটা বাদ, তাহলে এটা গুণ করা হয়েছে, এবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে ডিডিওয়াই 9xy² প্লাস 5z, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে পুরোটা ক্যালকুলেশন। তো তোমরা পুরো ক্যালকুলেশন করবা, করার পর যে ফলাফলটা পাবা, মানে এখানে এটা শূন্য হচ্ছে না আর কি, মানে ক্যালকুলেশন করবা, করার পর বাকিটা বুঝবা, আংশিক অন্তরীকরণ করবা আর কি, পুরো বোর্ড ভরে গেছে তাই না? তো এটাকে তোমরা একটা আংশিক অন্তরীকরণ করবা, কইরা পাবা হচ্ছে যে i equal to 2i মাইনাস 2x মাইনাস জে, এর মানটা কত আসতেছে আমি একটু তোমাদের মানগুলো লিখিয়ে দিই, ঠিক আছে? মানগুলো একটু সরাসরি লিখে দিই, ঠিক আছে? তোমরা একটু মানগুলো মিলাই নিবা আর কি, মিলিয়ে নিবা। আচ্ছা প্লাস এখানে কত আসতেছে প্লাস কে এখানে হচ্ছে আমাদের 2z মাইনাস 18 কত আছে xy, বুঝতে পারছো? এই হচ্ছে কথাবার্তা, তাহলে তোমরা এই মানগুলো একটু মিলাই নেবা, ঠিক আছে? এই মানগুলো একটু মিলাই নেবা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আসো দেখো, সিম্পল কথাবার্তা, একটু মানগুলো মিলাবা, তাইলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ডান। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে পুরোটা ক্যালকুলেশন করো, আমি তোমাদেরকে তো আংশিক অন্তরীকরণ একটু আগে দেখাইলাম, আমি ওই প্রসেসটাকে অ্যাপ্লাই করে এখানে তুমি জাস্ট মানগুলা মিলাই নেবা। ওকে, যদি এটা হয়ে যায় তাহলে অ্যান্সার হয়ে যাবে। আর অবশ্যই এটা শূন্য না, ঠিক আছে? এটার যে ভ্যালুটা শূন্য না, সুতরাং এখানে যে কোশ্চেনটা আমাদেরকে করা হয়েছে একটু আগে, কি বলছিল, এটা কি অঘূর্ণনশীল? না, অঘূর্ণনশীল না। কালের মান শূন্য হলে অঘূর্ণনশীল, বাট এটা তো শূন্য না, সুতরাং এটা অঘূর্ণনশীল না। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও স্যার, সবাই কি বুঝতে পারতেছো কিনা একটু জানাও, ঠিক আছে? সবাই বুঝতে পারতেছো কিনা? রাইহান ডান, আচ্ছা ঠিক আছে, রাইহান ডান, আচ্ছা ঠিক আছে। সবাই বুঝতেছো কিনা একটু জানাও স্যার, সবাই বুঝতেছো কিনা একটু জানাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম আরাফাত সরকার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড বলতে আমাদের মেবি এখান থেকে এই যে এমসিকিউ আছে। চলো, তো এই যে ডট গুণফল তো পারবা, আমার থেকে ভালো পারবা তোমরা, এবার খুব প্রফেশনাল হয়ে গেছে তোমরা। এবার ডট গুণফল করো, ডিডিআর পড়াইছিলাম না, দেখছো না একটু আগে? কি করবা, ওই যে ডিডি এক্স আই প্লাস ডিডি ওয়াই জে, ঠিক আছে? ডিডি ওয়াই জে প্লাস ডিডি জেড কে ডট করবা কার সাথে, এই যে এটার সাথে করে ফেলো, এক্স ওয়াই প্লাস 2j প্লাস এখানে হচ্ছে কত 2k, তাই না? খুবই দারুণ কথাবার্তা। আচ্ছা, তো এটার সাথে এটাকে যদি ডট করো, আয়ের সাথে আইকে ডট করলে কি হবে, ddx, তাহলে এখানে হবে ddx ইন্টু এক্স প্লাস জে এর সাথে জেকে ডট করো dy ইন্টু ওয়াই প্লাস কে এর সাথে কে ডট করো dd z ইন্টু 2। আচ্ছা দেখো তো স্যার,
এটার সাথে এটাকে ডট করলে ফলাফল পাবা 1, সন্দেহ নাই। ডিডি ওয়াই এর সাথে ওয়াই কে ডট করলে মানে তুমি যদি ডিফারেন্স আংশিক অন্তরীকরণ করো সেক্ষেত্রে ফলাফল পাবা 1, আর এটার সাথে ডিডি জেড এর সাথে 2 কে যদি অন্তরীকরণ করো, এখানে জেড এর সাপেক্ষে জেড তো নয়, সুতরাং এটা কি হবে? 0 হবে। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 2, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? খুব সিম্পল কথাবার্তা, খুবই সিম্পল কথাবার্তা, আমরা জাস্ট একটা আংশিক অন্তরীকরণ অ্যাপ্লাই করছি। কথা বুঝতে পারছো? আমরা জাস্ট আংশিক অন্তরীকরণ ব্যবহার করছি। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও স্যার, যারা যারা লাইভটা দেখতেছো একটু প্লিজ আমাকে জানাও বুঝতে পারছো কিনা, একটু ডান বলে জানাও। ঠিক আছে, এটা অ্যান্সারটা হচ্ছে কত? 2। ওকে ওকে, আসো আসো তাহলে আমরা এখান থেকে মোটামুটি বিষয়গুলা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, এবার পরেরটা সলিনয়েডাল হলো। আচ্ছা, একটু আগে তোমাদের এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, সলিনয়েডাল হয়েছে। জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সলিনয়েডাল কি, বিষয়টা কি? দেখো, সলিনয়েডাল বিষয়টা হচ্ছে যে ধরো তুমি যদি একটু দেখো যে আমাদের এখান থেকে একটু যদি দেখি সলিনয়েডাল বিষয়টা কখন হবে, যখন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের সাথে ডট করবো, যে কোনো একটা ভেক্টর হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই ভেক্টরের সাথে ডট করবা, ফলাফল যখন 0 আসবে তখনই সলিনয়েডাল, এটা নিয়ে কথাবার্তা বলছিলাম না একটু আগে? এই প্রসেসটা শেখানোর আগেই বলছিলাম যে কোনো একটা ভেক্টরকে জাস্ট যে কোনো একটা ভেক্টরের সাথে ডট গুণফল করবা, ফলাফল যদি 0 হয় তাহলে সেটা সলিনয়েডাল। সুতরাং এখান থেকে দেখো তো, এটা একটা ভেক্টর, এটাও আরেকটা ভেক্টর, এই ভেক্টরের সাথে ওই ভেক্টর ডট করছে, ফলাফল 0 আসছে, সুতরাং এটা সলিনয়েডাল। বুঝতে পারছো? খুব ইজি, খুব ইজি। এসব বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে তোমাদেরকে, ঠিক আছে? এসব বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, খুবই সোজা একটা বিষয়। আচ্ছা, আসো এরপর পরবর্তী স্লাইডে আসা যাক। পরবর্তী স্লাইড শেষ, এরপর আমাদের চ্যাপ্টারই শেষ হয়ে গেল। আমাদের ভেক্টরের টুকটাক এ পর্যন্ত যা যা কথাবার্তা বলছি সবগুলা তোমরা বুঝতে পারছো কিনা একটু স্যার জানাও প্লিজ আমাকে। মিনহাজ মোল্লা, ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। তো এতক্ষণ ধরে যা যা আলোচনা করছি ভেক্টরের, তা নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো, তোমরা বুঝতে পারছো কিনা সব একটু বলো যে স্যার আমরা বুঝতে পারছি। বুঝতে পারলে একটু ডান বলে জানাও যে স্যার আমরা বুঝতে পেরেছি। স্যার একটু বুঝতে পারলাম, একটু ডান বলে জানাও যে স্যার আমরা বুঝতে পেরেছি। ইয়েস স্যার, একটু জানাও আমাকে। ঠিক আছে, এই চ্যাপ্টারটাতে যা যা আলোচনা করছি সব কিছু বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবগুলা তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডান। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা চলো আমরা মহাকর্ষ অভিকর্ষ নিয়ে কিছু কথাবার্তা বলবো। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা আলোচনা করার আগে মহাকর্ষ অভিকর্ষ সূত্রগুলা, কৃতকাজগুলা নিয়ে কিছু কথাবার্তা বলবো, কিছু কনসেপ্ট নিয়ে কিছু কথাবার্তা বলা দরকার। আচ্ছা, এটার কৃতকাজের সূত্রটা মাথায় রাখবা যে এটা একটা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় কোনো একটা উপগ্রহ বা একটা কৃত্রিম উপগ্রহের কথা বলতেছি, সেটার যে কাজটা, এটাকে উঠাইতে কতটুকু কাজ আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে এটা মাঝে মাঝে দিতে পারে। তো এখান থেকে এ পর্যন্ত দূরত্ব যদি h হয়, আমাদের কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে r, তাই না? তাহলে আমাদের সূত্রটা কি হবে? w ইকুয়াল টু, মাথায় রাখবা, w ইকুয়াল টু g mm, এখানে হয় 1/r মাইনাস 1/r প্লাস h। এটা একটু মাথায় রাখবা, কথা বুঝতে পারছো? সূত্রের প্রমাণ দেওয়ার তখন আর বয়স নাই, সূত্র প্রমাণ দিব না, জাস্ট মাথায় রাখবা এটা হচ্ছে সূত্র। ওকে, আসো মহাকর্ষীয় সূত্রগুলো তোমরা জানো যে একটা বস্তু যদি স্থির রাখতে চাও যে একটা বস্তু এরকম আছে, এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এটা উপগ্রহ, সে কেন্দ্র করে ঘুরবে, এটা এই উপগ্রহ এই পৃথিবীটাকে কেন্দ্র করে ঘুরবে। তো সেক্ষেত্রে সে কি স্থির থাকবে কি থাকবে, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। তো মাথায় রাখবা এই পৃথিবীর উপর এটার একটা আকর্ষণ বল কাজ করে, সে অবশ্যই h দূরত্বে আছে। তো এই যে আকর্ষণ বল যে কাজ করতেছে, সেই আকর্ষণ বলটা আমরা কিভাবে ডিফাইন করব? দেখো তো, আকর্ষণ বলটা এরকম হবে, F ইকুয়াল টু আকর্ষণ বল, এটা কি হবে? F ইকুয়াল টু GMM, কারণ এই বস্তু, এটা যদি পৃথিবীর ভর m হয়, এই বস্তুর m হচ্ছে ছোট হাতের m বাই r প্লাস h তার উপর হোল স্কয়ার। এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা ছোটবেলা পড়ছো এরকম সূত্র। আবার এটার কেন্দ্রের দিকে, এটাকে বলবো আমরা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে আসার এটা বল কাজ করতেছে। আবার দেখো তো, এটা কেন্দ্রের বাইরে ছিটকে যাচ্ছে না, যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, কেন্দ্রের বাইরে চলে যেতে চাচ্ছে, সুতরাং এইটাকে আমরা বলবো কেন্দ্রভূমিকে বল, সেটা হচ্ছে FA ইকুয়াল টু mb স্কয়ার r প্লাস h। কথা বুঝতে পারছো? এটা মাথায় রাখবা। তো এটা হচ্ছে টুকটাক কথাবার্তা, এটা হচ্ছে তোমাদের মহাকর্ষ সূত্র, এগুলো তোমরা বুঝো, জানো,
তোমাদের ছোটবেলায় পড়াশোনা করছো আর কি। তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখবো, এই রিলেটেড আমরা কিছু জিনিসপত্র দেখতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো বুঝতে পারলাম। ওকে স্যার, তাসলিমা মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো চলো এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে কি লাগছে, যশোর বোর্ড 2023 একটা মারাত্মক কোশ্চেন দিছে, ঠিক আছে। কোশ্চেনটা কি বলা হয়েছিল যে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে 3 × 10⁴ কিলোমিটার উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ 3 কিলোমিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে পৃথিবীকে অবর্তন করতেছে, ঘুরতেছে। পৃথিবীর ভর যদি 6 × 10⁻24 কেজি হয়, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁻3। আচ্ছা ঠিক আছে, গ্রহটির বড় দেওয়া আছে 1 × 10⁻3 কেজি। আচ্ছা জি এর মান 6.673 10⁻11। আচ্ছা কোশ্চেন কি করছে, গ নাম্বার কোশ্চেনটা, কৃত্রিম উপগ্রহটি উল্লেখিত উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে। ওয়াও, জোস একটা কোশ্চেন, তাই না? এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করছিলাম একটু আগে। সো এটা আসলে এই স্লাইডে দেখে দেওয়া যেতে পারে যে এটা হচ্ছে পৃথিবী, সেই পৃথিবী থেকে পৃথিবীর যে ব্যাসার্ধটা দেওয়া আছে সেটা দেওয়া আছে, আর এর মান সেটা হচ্ছে আমাদের কাছে কত, 6.4 10⁻³ কত 3 কিলোমিটার। আচ্ছা কিলোমিটারকে চাইলে তুমি মিটারে কনভার্ট করে ফেলতে পারো। আমি মিটারে কনভার্ট করে দিই 10⁻6 মিটার। আচ্ছা এটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। সে উচ্চতার মান বলা হয়েছে সেটা হচ্ছে কত, সে উচ্চতাটা হচ্ছে 3 × 10⁻4 কিলোমিটার, মানে এইচ এর মান 3 × 10⁻4 কিলোমিটার। এটাকে আমরা মিটারে কনভার্ট করতে পারি 3 × 10⁻7 মিটার। বুঝতে পারছো, এটি হচ্ছে কথাবার্তা। তো আসো, তো একটু আগে উপগ্রহের এই কাজের সূত্রটা পড়ছিলাম, মনে আছে? দেখো তো, W = GMM 1/r - r + h। এই সূত্রটা একটু আগে পড়ছিলাম না স্যার? তাহলে আমরা এখান থেকে সব কিছু বসাইতে পারবো, বসাইতে পারবো। জি 6.673 10⁻11 10⁻11 ঠিক আছে। এখানে পৃথিবীর ভর দেওয়া আছে, দেখো তো পৃথিবীর ভর আমরা জানি, এই যে পৃথিবীর ভর জানি, ওই উপগ্রহের ভরটাও আমরা জানি। সুতরাং বসাই ফেলো, সিম্পলি বসাই ফেলো। এটা হচ্ছে 6 × 10⁻, কত হবে স্যার 24, ইন্টু এখানে হবে 1 × 10⁻, আচ্ছা একটু সরি, 1 × 10⁻, কত স্যার 3, ইন্টু এখানে আর এর মান কি হবে, আর এর মান তোমরা তো জানো, এই যে আর এর মান যেটা একটু আগে বের করলাম আমরা সেটাই, এই যে 1/r, আর এর মান হচ্ছে 6.4 10⁻, এটা হবে 6 মাইনাস এখানে আমরা যোগ করে দেব 1/6.4 10⁻, কত হচ্ছে 6, যোগ করব কার সাথে, যোগ করব আমরা এই যে এটার সাথে, এই দূরত্ব h, মানে r + h ছিল তো আমাদের এখানে। সুতরাং 10⁻, কত ছিল 10⁻, হবে আমাদের এখানে 7। আলটিমেটলি এটি হচ্ছে কথাবার্তা, চলো আমরা এটাকে একটু ছোট করে দিই যাতে তোমরা একটু এটাকে ক্যালকুলেশনটা যাতে ধরতে পারো, ঠিক আছে। আচ্ছা এটা ছোট করে দিই। আচ্ছা এই যে ছোট করে এই যে এখানে বসাই দিলাম, এবার বুঝবো আশা করি। এটাকে একটু এই যে সোজা করে দিছি, এই যে ঠিক আছে, শেষ। বুঝতে পারছো, এটি হচ্ছে কথাবার্তা, তাহলে এই যে এটা হচ্ছে কথাবার্তা, এগুলো তোমরা বুঝছো, ঠিক আছে। এটা একটু সুন্দর করে লিখে দিই সাইডটাতে। তাহলে কত আছে, এটা ছিল 3 × 10⁻7, এটি হচ্ছে ঠিকঠাক কথাবার্তা। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা, পুরোটা ক্যালকুলেশন করলে ডাব্লিউ এর মানটা পাবা। সেই ডাব্লিউ এর মানটা একটু বসো হাত। আচ্ছা ঠিক আছে, ডাব্লিউ এর মানটা কত আসতেছে দেখো তো স্যার, এটা তোমরা একটা ক্যালকুলেশন করো, কত আসে দেখো, কত আসে আমি একটু জানাও যে স্যার এখানে ক্যালকুলেশন করে মানটা এত আসে, কত আসে একটু জানাও স্যার, কৃতকাজের মানটা কত আসে। ভাইয়া ডিপ কালার ইউজ করলে ভালো হইতো, লেখাটা ডিপ কালার ইউজ করলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, কীরকম কালার ইউজ করতে পারা যায়? আচ্ছা আচ্ছা অ্যান্সার কত আসছে একটু আমাকে জানাও স্যার।
কত আসছে হচ্ছে 5.16। থ্যাংক ইউ তামিম। 5.16 10 টু দি পাওয়ার 10, তাই না? 10 টু দি পাওয়ার 10, আচ্ছা 10 টু দি পাওয়ার 10 চুল। থ্যাংক ইউ রায়হান খান। আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটি হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। বুঝতে পারছো? এটি হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো আসো, এটি হচ্ছে টুকটাক কথাবার্তা। আচ্ছা আসো, তো এবার তো আমরা বেসিক্যালি কৃত্রিম উপগ্রহ উল্লেখিত উচ্চতায় তুলতে কাজ করতে হয়েছে কতটুকু, এটা আমরা জাস্ট ওই শুরুটা অ্যাপ্লাই করে পেরে গেছি আর কি। উদ্দীপক উল্লেখিত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কি হবে না। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ স্থায়ী হবে কি হবে না তার জন্য একটা কনসেপশন নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, যে এই বস্তুটার আমার কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলটা সমান যদি হয় সেক্ষেত্রে স্থায়ী হবে, তাই না? এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল যখন সমান হবে তখন স্থায়ী হবে। সুতরাং এখান থেকে কেন্দ্রমুখী বল এফসি এর মান আমরা জানি, সেটা হচ্ছে কত, জি এম এম বাই, একটু আগে পড়াশোনা করছো, জি এম এম বাই, ঠিক আছে, জি এম এম বাই জি এম এম বাই আর প্লাস এইচ তার উপর হোল স্কোয়ার। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর এখানে আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল, সেটা হচ্ছে এফ এ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, তাই না? তো আর তো অবশ্যই লিখবো না, সেখানে লিখবো কি, আর প্লাস এইচ লিখবো। কি লিখবো? আর প্লাস এইচ লিখবো। তাহলে আলটিমেটলি ঠান্ডা মাথায় তাকাও তো স্যার, এখান থেকে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল দুটো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে স্থায়ী থাকবে। সুতরাং দেখো সব ইনফরমেশন আমাদের চোখ বুলাও, সব ইনফরমেশন আমাদের কাছে আছে, ঠিক আছে? ব্যাসার্ধ দেওয়া ছিল আমাদের কাছে, জাস্ট আমরা বসাই ফেলি চলো। সুতরাং এফসি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। আমরা এটা গহ নাম্বার সলভ করতেছি, একটু বুঝে নিও আর কি, এটা আমাদের গহ নাম্বারটা সলভ দিচ্ছি। কেন্দ্রবিমুখী বল, কেন্দ্রমুখী বলের সূত্র এই যেটা, এফসি ইকুয়াল টু জি এম এম বাই আর প্লাস এস। যারা করতে পারো তারা একটু আগে করে সলভ দিয়ে দিও আমাকে, ঠিক আছে? 6.673 10 ইনভার্স 11, আর এখান থেকে পৃথিবীর ভর হচ্ছে 6 × 10 টু দি পাওয়ার 24, আর আমাদের এখান থেকে এম এর যে মানটা, সেই মানটা কত আসছে স্যার? এম এর মানটা হচ্ছে মানে আমাদের 1 × 10 টু দি পাওয়ার 10, মানে 10 টু দি পাওয়ার 3 বলতে পারি, আর হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার 6 প্লাস ওইটা হচ্ছে কত, ওইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 6.4, আর ওই যে উচ্চতা, এই যে এটা হচ্ছে উচ্চতা, একটু আগে এটা নিয়ে আলোচনা করছিলাম তোমরা জানো, এটা হচ্ছে 3 × 10 টু দি পাওয়ার 3 × 10 টু দি পাওয়ার 7, অবশ্যই মিটার, তার উপর হোল স্কোয়ার করলে ফলাফলটা কত আসে একটু আমাকে জানাও। এফসি কেন্দ্রমুখী বল কত আসে, কেন্দ্রমুখী বল এটার অ্যান্সারটা কত আসে একটু আমাকে জানাও স্যার, কত আসে এটা? আচ্ছা আচ্ছা, এটা আসে হচ্ছে 302.183 নিউটন। কথা বুঝতে পারছো? এবার আসো আমরা এবার কেন্দ্রবিমুখী বল নিয়ে একটু কথাবার্তা বলি। মোহাম্মদ মাহিন, আচ্ছা হ্যাঁ ভেরি গুড। না স্যার এটা তোমারটা এফসি এর মান এটা আসবে না। আচ্ছা কেন্দ্রবিমুখী বল, কেন্দ্রবিমুখী বল। আচ্ছা এবার কেন্দ্রবিমুখী বলের মানে বলের মানটা আমরা জানি, সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর প্লাস এইচ। সো দেখো এখানে এম এর মান মানে ওই বস্তুটার এম কত পাইছিলাম, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, আর এই বস্তুটার বেগটা ছিল, একটু ঠান্ডা মাথায় তাকাও, এই বস্তুটার বেগটা ছিল এত, কত, এই যে স্যার ওই কই গেল, এই যে এটা 3 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো 3 কিলোমিটার পার সেকেন্ডকে তো আমরা আসলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, সুতরাং এটা লিখবো 3000, আর নিচে হবে ওই আর প্লাস এইচ, আর এর মান কত 6.4 10 টু দি পাওয়ার 6, এইচ এর মান হবে আমাদের 3 × 10 টু দি পাওয়ার 7। কথা বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, এটা আসবে হচ্ছে 247 নিউটন। সো ভালো করে তাকাও তো স্যার, এখানে তো আমাদের কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল কি সমান হয়েছে? হয় নাই। কেন্দ্রমুখী বল হচ্ছে 302.183, আর এটা হচ্ছে 183 আর কি, সরি ওইভাবে বলা যাবে না। আর এফ এর মান কত 247.253, সুতরাং এখানে সে স্থায়ী হবে না, ঠিক আছে? সে স্টেবল থাকতে পারবে না আর কি, কারণ আমাদের এফসি নট ইকুয়াল টু এফ এ, বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে স্যার, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও।
ঠিক আছে, আমাকে একটু বুঝতে পারছো কিনা জানো। তাহলে এটা হচ্ছে কথাবার্তা যে আসলে আমাদের একটা বস্তুকে স্থির রাখতে হলে কি করতে হবে, আমাদের কেন্দ্রমুখী আর কেন্দ্রভূমিমুখী বল সমান হইতে হবে। ওকে, আসো চলো এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে বলছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আচ্ছা, এটা তোমাদের এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি। এটা তোমাদের অ্যাডমিশন বলো, তোমাদের জীবনের সব জায়গায় কাজে লাগবে এই বিষয়টা। আমাদের সবচেয়ে বেশি প্যারা খাইতে হয় মাত্রা একক নিয়ে কাজ করতে। তো আমি আজকে এমন একটা ট্রিক্স বলে দিব যে ট্রিক্সের মাধ্যমে তুমি আজীবন যতগুলা মাত্রা আছে সবগুলাকে তুমি মনে করো সলভ করে ফেলতে পারবা খুব কম সময়ের মধ্যে। তোমাকে মুখস্থ করাই লাগবে না কোনো মাত্রা একক, কারণ তোমাদের সব অ্যাডমিশন টেস্ট বলো, তোমার পরীক্ষায় বলো, সব জায়গায় মাত্রা একক নিয়ে টুকটাক কোশ্চেন অবশ্যই থাকে। সো ধরো আজকে এখানে এই ট্রিক্স থেকে তুমি কমপক্ষে 2-3 মার্ক কমন পেয়ে যেতেছো ইনশাল্লাহ। সো দেখো একটু বলি, তো আমাদের মহাকর্ষীয় ধ্রুবকটা কি আমরা জানি, F = পড়ছো জি এম এম বাই কি আছে আর স্কোয়ার পড়ছো। আচ্ছা, আমি এখান থেকে আমার জি এর এককটা বের করতে হবে। তো আমাদের এখানে এফ এর একক নিউটন না, বা নিউটনকে আমি নিউটন না লিখে লিখতে তো পারি কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এটার এককটা কত, এটার এই যে নিচে এটার এককটা হচ্ছে মিটার স্কোয়ার পড়ছো। জি এর একক বের করব, এটার একক হচ্ছে কেজি, এটার একক হচ্ছে কেজি। ঠিক আছে, তো তোমরা জানো কেজি। তো তুমি সিম্পলি গুণ করে ফেলো। গুণ করলে কি হবে, এই সাইডে গুণ করলে এই কেজি একটা কেজি কাটাকাটি করা যেতে পারে। তাহলে তুমি এখানে আড়াআড়ি গুণ করলে এই সাইডে নিয়ে আসলে এই কেজিটা হয়ে যাবে কেজি ইনভার্স 1, একটা কাটাকাটি করলে কেজি ইনভার্স 1, আর এখানে হবে মিটার কিউব। এই মিটার গুণ করলে কত হবে, মিটার স্কোয়ার, আর একটা মিটার কিউব, আর এখানে হবে সেকেন্ড ইনভার্স 2 = জি। এবার আসো স্যার, এখান থেকে একটু ঠান্ডা মাথায় দেখাও। এখান থেকে কেজি ইনভার্স 1, এখানে পাইলাম হচ্ছে মিটার কিউব, এখানে হচ্ছে সেকেন্ড ইনভার্স 2। দেখো কেজির কে আমরা কি বলি, কাকে কেজি বলি, মাসের একক কেনা। সুতরাং এখান থেকে আমরা বলবো হচ্ছে এম ইনভার্স 1, লেন্থের একক হচ্ছে মিটার, এল কিউব, সেকেন্ডের একক হচ্ছে টাইমের একক হচ্ছে সেকেন্ড, টি ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের এটার মাত্রা। কথা বুঝতে পারছো, খুব ইজিলি বের করে ফেলতে পারবো। কার সাথে মিলছে, m1 m ইনভার্স 1 l3 t ইনভার্স 2, এই যে আমাদের গ নামের অ্যান্সার। কথা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো কিনা জানো স্যার, এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগছে একটু জানাও। বুঝতে পারছো কিনা একটু জানাও স্যার, সবাই বুঝতে পারছো কিনা স্যার আমাকে একটু কষ্ট করে জানাও। ঠিক আছে, ডান। আচ্ছা ঠিক আছে, ডান, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে টুকটাক কথাবার্তা যে আমরা খুব ইজিলি ট্রিক্সে অ্যাপ্লাই করে এইগুলা বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, মাশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো এখান থেকে কী করবে, কেজি মানে হচ্ছে কি মাস, মানে ভরের একক, যাকে ইংলিশে আমরা মাস বলি। সো এটার জন্য একটা ছিল কেজি, লেন্থের একক ছিল মিটার, টাইমের একক ছিল কি সেকেন্ড। সো এটা হচ্ছে কথাবার্তা। আসো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডে কি বলা আছে, ওটা ফাঁকা স্লাইড। আচ্ছা, এখান থেকে লেখা আছে একটি গাছের আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করে, পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করে। সুতরাং কি দুই আকর্ষণ সমান, সুতরাং এফ = এফ। বুঝতে পারছো, ছোট হাতের এফ = বড় হাতের এফ। এই তো কথাবার্তা, কঠিন কোনো বিষয় এই জায়গায় নাই। বুঝতে পারছো, এই হচ্ছে কথাবার্তা। এই যে একটি গাছের আপেল পৃথিবী যে বলে আকর্ষণ করে, আবার পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করে, কারণ এই আপেলটা তো স্থির অবস্থায় আছে, পড়ে যায়নি। সুতরাং এটার মানটা হবে কি, এটা গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার আসলে এটা ফাঁকা স্লাইড দেখা হয়েছিল, এটা ইজি কথাবার্তা, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা অভিকর্ষ ত্বরণ, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা টপিক। এখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন হয়। ঠিক আছে, তো এই জায়গায় একটু মাথায় রাখবা যে আমরা একটু বিষয়টা একটু ভালো করে দেখব। তো দেখো, তো প্রথম কথা হচ্ছে যে এটা সূত্রগুলো একটু দেখবো, যে আমাদের এইচ গভীরতায়, এইচ উচ্চতায় জি এর মানগুলো বের করে একটা সূত্রগুলো আছে, একটু বের করে দিই। এটা হচ্ছে এইচ উচ্চতায়, ঠিক আছে, জি এর মান বা জি প্রাইমের মান, এটা হবে কত, আর প্লাস এইচ তার উপর হোল স্কোয়ার ইন্টু জি, মানে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ। আর যদি বলা হয় এইচ গভীরতায়, সেক্ষেত্রে একটু মাথায় রাখবা জি প্রাইম ইকুয়াল টু 1 - h/r ইন্টু জি। স্যার, তো এইগুলো একটু মাথায় রাখলে তোমাদের জন্য কাজ করতে খুব সুবিধা হবে। কথা বুঝতে পারছো, এটা একটু মাথায় রাখলে তোমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আরেকটা সূত্র আছে, একটু মাথায় রাখবা, যে সূত্রটা তোমরা জানো, জি = gm/r²। ওকে, এই সূত্রটা তোমরা জানো। আরেকটা সূত্র মাথায় রাখবা, যে যখন এটা অক্ষ বরাবর ঘুরতেছে তখন একটা সূত্র আছে, সেক্ষেত্রে জি প্রাইম = g - ω²
আর কস স্কোয়ার আলফা। ঠিক আছে, এই সূত্রগুলো তোমাদের ব্যাপক লাগবে, প্রচুর লাগবে, এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বটে। কথা বুঝতে পারছো? এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বটে, এগুলো তোমাদের লাগবে একটু পরে। ভর বেশি হওয়ার জন্য পৃথিবীটা বেশি হওয়ার কথা নয়, ভর বেশি হওয়ার জন্য পৃথিবীটার বেশি হওয়ার কথা নয়। স্যার একটু তোমার কমেন্টটা আমি বুঝতে পারিনি, একটু আমাকে বুঝায় বলো, আমি তোমার কথার অবশ্যই অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আসো, এবার একটা কোশ্চেনের অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে আমাদের একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻23। আচ্ছা, এখান থেকে বলা হয়েছে তার ব্যাসার্ধ 3.2 10⁻6 মিটার হলে গ্রহটি নিজ অক্ষে 6 ঘন্টা একবার অবর্তন করে। যেমন পৃথিবী 24 ঘন্টা একবার অবর্তন করে, সে 6 ঘন্টায় একবার অবর্তন করে আর কি। তো এই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ অবস্থানে কোনো বিন্দু 10 কেজি ভরের একটি বস্তু রাখা হলে জি এর মান দেওয়া আছে। এটা তো মুখস্থ কথাবার্তা, তো একটা বাদ কখনো আলোচনা করব না। উক্ত গ্রহের পৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণের মান। আচ্ছা, উক্ত গ্রহের পৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণের মানটা বের করা তো স্যার খুব ইজি, আমরা সূত্র পড়ছিলাম না? গহ নাম্বারের অ্যান্সারটা একটু দিয়ে দিই তোমাদের জন্য, খুবই সোজা, খুবই সোজা। জি ইকুয়াল টু কত? m/r², তাই না? সিম্পলি বসায় ফেলো স্যার, সিম্পলি বসায় ফেলো। এটা কত হবে? 6.673 10⁻11। আর এখানে m এর মান কত হবে আমাদের? m এর মান তো এটা দেওয়াই আছে, কাল্পনিক গ্রহ, এই যে এটা 6 × 10⁻23। ঠিক আছে, আর আমাদের r এর মান মানে হচ্ছে ব্যাসার্ধ, এই যে দেওয়া আছে 3.2 10⁻6 তার উপর হোল স্কোয়ার। তো অবশ্যই করলে তুমি একটা জি এর মান পাবা 3.77 সামথিং। একটু আমাকে জানাও তো অ্যান্সারটা কত আসবে স্যার? জি এর মানটা কত আসবে একটু আমাকে জানাও স্যার, কত হইতে পারে জি এর মানটা? জি এর মানটা হবে 3.91 মিটার/সেকেন্ড/2। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে জি এর মান। শেষ? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এটি হচ্ছে আমাদের জি এর মান। এটা কুমিল্লা বোর্ড 2024 আসছিল। গ নাম্বারটা শেষ। গহ নাম্বারটা বলছে গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানের অভিকর্ষ বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, কিরূপ পরিবর্তন হবে এটা নিয়ে কিছু কথাবার্তা বলি। আসলে দেখো, আমরা একটু ঠান্ডা মাথায় থাকি যে আমাদের একটা, ওদের কোশ্চেনটা একটু কি বলছে, যেটা একটা গ্রহ, সেই গ্রহে ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই যে এই বরাবর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে এটা হচ্ছে 45, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো আমরা মাথায় রাখবো 45 ডিগ্রি যেটাই হোক না কেন, আমরা আলফার মান নিয়ে কাজ করি, আমরা আলফার মান নিয়ে কাজ করি। তো আমরা আলফার মান নিয়ে কাজ করি। সো এই যে এই বরাবর যেটা আছে, দুঃখিত, এই বরাবর যেটা আছে, এই বরাবর যেটা আছে, একটু অন্য একটা কালার দিই, ধরো এই কালারটাই দিই। এই বরাবর যেটা আছে, এই কালার, এটা হচ্ছে আমাদের ল্যামডা, এটা হচ্ছে আমাদের ল্যামডা। ল্যামডার মান আমাদেরকে বের করে কাজ করতে হবে আর কি। তো এই পুরাটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 হয়, স্যার এটাও তো 45 ডিগ্রি হবে, তাই না? এটা তোমরা জানো। তো কোশ্চেনটা কি করছে? বলছে যে কাল্পনিক গ্রহ নিজ অক্ষে 6 ঘন্টা অবর্তন করতে পারে। আমরা এটা মাথায় রাখবো। ঘূর্ণন অক্ষের সাথে, এই যে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, আচ্ছা, এখানে সবকিছু দেওয়া আছে, অবর্তন করছে। তা আমাদের এখান থেকে আসলে লেখছে ঘূর্ণনের জন্য উক্ত স্থানের ওজনে কি পরিবর্তন হবে, হবে কি হবে না সেটা আমরা এখন দেখাবো আর কি। তো আসো, তো দেখো এখান থেকে ওমেগার মান বের করে ফেলি। ওমেগা ইকুয়াল টু কত? 2π/√2π/t। তো তোমরা খুব ভালো করে জানো 2π 3.1416, আর টি এর মান 6 ঘন্টা। ঘন্টাটা তো ঘন্টা রাখবো না, 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যাব, আর অবশ্যই এটা মিনিটেও রাখবো না, এটাকে সেকেন্ডে নিয়ে যাবো, 6 দ্বারা 60 দ্বারা গুণ করে। ঠিক আছে, আকর্ষণ। আচ্ছা ঠিক আছে, তো আলটিমেটলি দেখো, দেখো এখান থেকে আসলে আমাদের এটা আসতেছে কত, আমরা যদি বের করি সেটা হচ্ছে, ক্যালকুলেটরটা কোথায়? আচ্ছা 9.31 আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আসছে হচ্ছে 9.2.91 10⁻4। ঠিক আছে, রেডিয়াস সেকেন্ড পারসন। আচ্ছা ঠিক আছে, আসো এবার ওরা যে কোশ্চেনটা করছে আমাদেরকে, সিম্পল কথাবার্তা, যে আসলে আমাদের এখান থেকে ঘূর্ণনের জন্য পরিবর্তিত অভিকর্ষ ত্বরণের মান। তো দেখো আমাদের সূত্রটা কি ছিল?
যে ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের যে মানটা সেটা আমরা পড়াশোনা করছিলাম একটু আগে, যে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার আলফা, তাই না? তো আমাদের এখান থেকে এটার যে জি এর মানটা একটু আগে কত পাইছিলাম দেখো তো, এটার মানটা পাইছিলাম 3.91। সুতরাং এখানে বসায় ফেলো 3.91 মাইনাস ওমেগা। আচ্ছা ওমেগার মান কত, যে মাত্র পাইলাম 3.91 10 ইনভার্স 4। আচ্ছা আর ব্যাসার্ধ হচ্ছে ওই যে আমাদের আগে যে ব্যাসার্ধটা জানা ছিল সেই ব্যাসার্ধটা কত আছে 3.2। ঠিক আছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে 3.2 10 টু দি পাওয়ার 6, 3.2 10 টু দি পাওয়ার 6, 3.2 10 টু দি পাওয়ার 6। এখান থেকে কস স্কোয়ার এটা হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারছো? এখান থেকে ক্যালকুলেশন করলে জি প্রাইমের মান পাবা 3.77 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। কথা বুঝতে পারছো? এখান থেকে পাবা 3.77, হ্যাঁ এরকমই কিছু একটা আসছে, ইয়েস 7745 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর বেশি লাগবে না। আচ্ছা দেখো তো এখান থেকে একটা কথা বলে দিছে যে তাদের এইখানে যদি একটা বস্তুর ভর 100 কেজি হয়, এক ধরনের ভর ফিল করবে, আবার সে ঘুরলে তখন ঘূর্ণনের জন্য এই যে ভরের মান কি কমে যাবে না, এই যে জি এর মান কমে গেছে, ওটা আমরা বের করে দেখবো আর কি। তো ডাব্লিউ ইকুয়াল টু কত 100 ইন্টু আগের জি, মানে আমি একটু সুন্দর করে লিখি, এটা ছিল এম জি, তো এম এর মান কত ছিল 100। অন্য একটা কালার দিয়ে দিলে ভালো হবে, অন্য একটা কালার দিই, দেখো অন্য একটা কালার দিয়ে আইডেন্টিফাই করতে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম জি এম হচ্ছে আমাদের 100, জি হচ্ছে আমাদের 3.91, তাহলে আলটিমেটলি এটা কত হবে 991 কেজি বা 991 নিউটন। আর এখান থেকে ডাব্লিউ প্রাইমের মানটা বের করব, এম জি ডাব্লিউ এর মানটা হচ্ছে অবশ্যই 100, আর জি এই যে নতুনটা পাইলাম আর কি, জি প্রাইম যেটাকে বলবো আর কি। সুতরাং এটা হচ্ছে 3.77, এটা আসতেছে কত, এটা আসতেছে 377 নিউটন। তাহলে আলটিমেটলি তুমি কি করবা, ডাব্লিউ থেকে ডাব্লিউ প্রাইটা বিয়োগ করো, মানে ডেল ডাব্লিউ বের করো, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো। সুতরাং ডেল ডাব্লিউর মান কত, এখান থেকে 391 থেকে আমরা 377কে বিয়োগ করে দিলে কত আসতেছে দেখো তো স্যার, সিম্পলি আসতেছে হচ্ছে আমাদের সিম্পলি আসতেছে হচ্ছে 3.13 নিউটন। ঠিক আছে, এখানে হচ্ছে 13 নিউটন। তাহলে আমরা খুব ভালো করে বুঝলাম যখন আমাদের এখানে এই জিনিসটা ঘুরবে, মানে ঘূর্ণন অক্ষের জন্য, ঘূর্ণন অক্ষের জন্য এখানে এই মানটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, আগে ছিল 391 নিউটন, এখানে কত হয়েছে 377 নিউটন, কমে গেছে। কথা বুঝতে পারছো? ঘোরার জন্য এটা কমে যাবে। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। স্যার সবাই কি বুঝতে পারছো কিনা একটু জানাও। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে কষ্ট করে। ঠিক আছে, এবারও বুঝতে পারলাম না। আচ্ছা 3 হ্যাঁ ঠিক আছে রায়হান খান, হ্যাঁ এটাই হবে। আমি জাস্ট ওইখানে পয়েন্ট সামথিং লিখে নিই আর কি, প্যারা নেই, এটা তোমরা বুঝে নিবা। সুতরাং এখান থেকে এটি হচ্ছে কথাবার্তা। আসো এবার, এটা লাগবে না, এবার আসো। আচ্ছা কে যেন বললো বুঝলো না, আচ্ছা আমি আরেকবার আলোচনা করি। দেখো শিক্ষার্থী একটু ঠান্ডা মাথায় দেখো, যে আমরা এখান থেকে যে কথাটা বলা হয়েছে যে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, জাস্ট সিম্পল সূত্রটা বসাইছি, হয়ে গেছে। আর এখানে বলা হয়েছে উক্ত গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থানে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে। ঘোরার জন্য সূত্র পড়াইছিলাম, জি ইকুয়াল টু জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা আর কস স্কোয়ার ল্যামডা। কথা বুঝতে পারছো? তো এই যে সূত্রটা পড়াইছিলাম না, এই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই সূত্রটা অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে আগের জিটার সাথে এই জি এর কম্পেয়ার করছি, জিটা বের করে কম্পেয়ার করে বিয়োগ করার পর আমরা এখানে ওজনের পার্থক্যটা পাইছি। কথা বুঝতে পারছো? এটি হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, আসো এরপর আরেকবার প্লিজ। আচ্ছা ভাই তুমি কি এখনো বুঝো নাই? আমি বললাম বুঝতে পারলে একটু জানাও। হানজালাল ইসলাম বুঝতে পারছো? এবার বুঝছো? যে আমরা আরেকবার বলি, সেটা হচ্ছে কি ওমেগা এখানে ঘূর্ণন অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে কত 45 ডিগ্রি। আমাদের আলফা মান নিয়ে কাজ করতে হবে। আলফা আমাদের এক্স অক্ষ বরাবর কাজ করে আর কি। এটা যদি 45 হয়, এটা পুরোটা যদি 90 হয়, এটা তো 45 হবে, তাই না? সেক্ষেত্রে আমি ওমেগার মান বের করলাম, আলফার মানও জানা আছে, আর অভিকর্ষ আমাদের ব্যাসার্ধ এটার মানও আমরা জানি। জাস্ট ক্যালকুলেশন করে এখান থেকে জি এর একটা ভ্যালু পাইছি, সেটাকে জাস্ট কি করছি, যে আমাদের আগের জি এর জন্য একটা মান বের করছি, মানে ওজনের মান, পরের জি এর জন্য আরেকটা ওজনের মান বের করছি। দুটি ওজনের পার্থক্য বের করার পর আমরা আলটিমেটলি বিষয়টাকে ফিল করতে পারছি আর কি। বুঝতে পারছো? সিম্পল কথাবার্তা। আসো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এটা আমাদের লাগবে না, এটা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ
জি বানাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা এইচ এর মান, এইচ এর লেখচিত্র নির্ণয় করো। তুমি তো খুব ভালো করেই জানো, তুমি তো ভালো করেই জানো। আচ্ছা দেখো এখান থেকে ভালো কথা একটা জিনিস, যে আমাদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি, পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি। তার থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমবে, নিচে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমবে। আর পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0। সুতরাং আলটিমেটলি নিচে নামতে নামতে একসময় অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যাবে, কমে যাবে না? সুতরাং এটি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? বলা হয়েছে পৃষ্ঠ থেকে গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, কমে যাবে। বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ হানজালাল ইসলাম। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তো এটি হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? তো পৃথিবী থেকে যত গভীরে যাবে অভিকর্ষ ত্বরণের মান কমতে কমতে একসময় 0 হয়ে যাবে। একটা কথা আছে, যদি তোমাকে সামহাও বলে যে পৃথিবী থেকে গভীরতায় না বলে উচ্চতায় যদি বলে, তখন কিন্তু 0 হবে না স্যার, তখন মাথায় রাখবা তখন গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? যদি মনে করো জি ভার্সেস এইচ, যে উচ্চতায়, উচ্চতার কথা যদি বলা হয়, উচ্চতা, ঠিক আছে? এটা তো গভীরতায় বসে দেখি এই গ্রাফটা হয়েছে, ঠিক আছে। বাট যদি এমন হইতো যে তোমাকে যদি বলা হইতো যে পৃথিবী থেকে, বেস্ট টিচার থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যদি বলা হইতো এরকম যে জি এর মানটা, জি এর মানটা পৃথিবীর উচ্চতায় মানে পৃথিবী থেকে উপরে উঠতেছে, সেক্ষেত্রে জি এর মান কি হবে? সেক্ষেত্রে কিন্তু এটা কমে যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে এরকম একটা বক্ররেখা হবে। কথা বুঝতে পারছো? এটা মাথায় রাখবে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চতার ক্ষেত্রে, এটা হচ্ছে কি আমাদের গভীরতার ক্ষেত্রে, এই একটু মাথায় রাখবা। আসো এরপর ফাঁকা স্লাইড দেখা হয়েছে। এরপর বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। সিম্পল কথাবার্তা, একটু আগে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছিলাম মনে আছে না, যে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস গভীরতার সূত্র কি, এইচ বাই আর ইন্টু জি। আচ্ছা লেখছে যে পৃথিবীর ব্যাসার্ধ তুলনায় কত, মানে ব্যাসার্ধ এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর মানে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হলে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই জি এর মানটা ভূপৃষ্ঠের জি এর অর্ধেক, মানে হচ্ছে জি বাই 2, ঠিক আছে? তাহলে আলটিমেটলি 1 মাইনাস এইচ বাই আর, এইচ বাই আর এখানে হচ্ছে জি, এজি কেটে ফেলো, কাটলে আলটিমেটলি দেখো তো স্যার জিনিসটা কি হয়, একটু এ পাশে লিখি, যে এখান থেকে হবে হাফ, এখান থেকে হবে হাফ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর, এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে আলটিমেটলি কি হবে, এইচ বাই আর এখানে হবে কত, 1 মাইনাস হাফ, এখানে একটা হাফ থাকবে, আলটিমেটলি এস ইকুয়াল টু লেখা যেতে পারে আর বাই 2। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে অ্যান্সার, মানে পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের গভীরতায় গেলেই এখানে ওই যে অভিকর্ষ ত্বরণ মান অর্ধেক হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে অ্যান্সার, ক নাম্বার। কথা বুঝতে পারছো? সিম্পলি কি করছি, এখানে ওটাকে ভাগ করলে হাফ পাইছে, আটটাকে আর গুণ করছি, তাহলে কি হচ্ছে, এস ইকুয়াল টু আর বাই 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও। স্যার বললাম 4 নাম্বার ক্লিয়ার, যদিও 5ও ইজি। আচ্ছা থ্যাংক ইউ, সবশেষে চলে গেছে। আচ্ছা বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। ক্লিয়ার? আচ্ছা দেখো তাহলে আমরা এখান থেকে একটু পরবর্তী ম্যাথে চলে যাই। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, পরবর্তী ম্যাথে চলে যাই, পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা কত অঙ্কাংশে জি এর মান সর্বাপেক্ষ? আচ্ছা একটু আগে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম দেখছো হয়তো বা, যে আমরা কি বলছিলাম, জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এটা আমরা পড়ছিলাম তাই না? তো দেখো তো কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষ বেশি হবে? যখন জি এর মান তো তখন বেশি হবে যখন আমাদের এটার মানটা বেশি হবে, তাই না? মানে আমি এখান থেকে যত কম পরিমাণ বিয়োগ করতে পারবো, যত কম পরিমাণ বিয়োগ করতে পারবো তখন আমার জি এর মান বেশি হবে না? আচ্ছা দেখো তো আমি যদি সামহাও এইখানে ল্যামডার মান 90 ডিগ্রি বসাই ফেলি, তখন cos 90 ডিগ্রির মান 0, তাহলে এই পুরাটার মান যখন 0 হবে তখন দেখো তো এই পুরাটার মান যখন 0 হবে, যখন 90 ডিগ্রি বসাইতেছো তখন 0 হলে কি হবে, জাস্ট 0 থেকে জি কে বিয়োগ করছো, তাহলে সে কি পুরা মানটা পাচ্ছে না? আর পুরা মানটা পাওয়া মানে কি, এখানে জি এর মান বেশি, সুতরাং আমাদের এইখানে 90 ডিগ্রি অবস্থানে অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষ। 90 ডিগ্রি মানে হচ্ছে মেরুবিন্দু, মাথায় রাখবে এটা মেরুর কথা বলা হয়েছে, এটা মেরুর কথা বলা হয়েছে, হ্যাঁ এটা একটু মেরুর কথা বলা হয়েছে, কারণ আমাদের পৃথিবী এরকম তো
এইটা হচ্ছে মেরুবিন্দু, ঠিক আছে। এই যে ল্যামডার সাথে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ল্যামডার সাথে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা একটু তোমরা মাথায় রাখবা। ওকে, এটা তোমরা একটু মাথায় রাখবা, রাখলেই তোমাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, এটা বুঝতে পারছো কিন্তু জানাও, ঠিক আছে। এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। এটা হচ্ছে সিম্পল কথাবার্তা, জি পাই ইকুয়াল টু জি মাইনাস ওমেগা আর কস স্কোয়ার ল্যামডা, ঠিক আছে। আমাদের এখানে এই ভ্যালুটা 0 হইলেই আমরা জি এর মান সবচেয়ে বেশি পাবো। সুতরাং এখানে আমি ল্যামডার মানকে 90 ডিগ্রি বসাইলেই আমি কি আলটিমেটলি জি প্রাইম ইকুয়াল টু জি পাবো আর কি। বুঝতে পারছো? আবার কবে ক্লাস আপনার? ইনশাল্লাহ আবার হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুর বস্তুসমূহের ভর হবে। আচ্ছা, পৃথিবীর যদি হঠাৎ আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখান থেকে খুব ঠান্ডা মাথায় তাকাও তো, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেছে। আচ্ছা, আমরা সূত্র কি পড়ছিলাম? জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়া মানে কি? পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়া মানে হচ্ছে ওমেগার মান 0, তাই না? ওমেগার মান 0 হলে আলটিমেটলি এই পুরা ভ্যালুর মান 0 না? এটা একটা কন্ডিশন। দেখো, আমাদের পৃথিবীর মেরুবিন্দু হইলে কি হইতো? পৃথিবীর মেরুবিন্দু হইলে আমরা পড়ছিলাম জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। দেখো, খুব ভালো করে জানো যে পৃথিবীর মেরুবিন্দু হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমাদের ল্যামডার মানটা হয়তো 90 ডিগ্রি, তাই না? সুতরাং এখানে যদি ল্যামডার মান 90 ডিগ্রি বসাও তাহলে এটার মানও তো 0 আসে। তাহলে এখানে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলেও এটার মান 0 আর ল্যামডার মান 90 ডিগ্রি হইলেও 0। তাহলে এখানে আসলে মেরুবিন্দুতে ঘূর্ণন থামলেও যা কথা, না থামলে সেম কথাই হয়। সুতরাং মাথা রাখবে, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে বস্তু সময়ের ভর হবে পূর্বের ন্যায়। কথা বুঝতে পারছো? এটা ক্লিয়ার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে। জানাও, ঠিক আছে? এটা একটু ক্লিয়ার হয়েছে কিনা জানাও, ঠিক আছে? এটা তোমরা বুঝতে পারছো কিনা প্লিজ আমাকে একটু জানাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু তোমরা আমাকে জানাও এটা তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঈদের পর আবার নেক্সট ক্লাস কবে স্যার? এটা তোমাদের গ্রুপে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। ঈদের পরে কবে নেক্সট ক্লাস হবে এটা তোমাদেরকে গ্রুপে তোমরা কানেক্টেড থাকো। তোমরা এই লাইভটাকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের এই গ্রুপে জানাই দেওয়া হবে। জয়কুলি যে পেজটা আছে সেই পেজের মধ্যে তোমরা ফলো দিয়ে রাখো, লাইক দিয়ে রাখো ইনশাল্লাহ। ওইখানে তোমাদেরকে বলে দেওয়া হবে পরবর্তী ক্লাস কবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধু যারা আছে, যারা এই ক্লাসটা করতে পারতেছে না, সবাইকে এটা মেনশন করো, সবাইকে এটা শেয়ার করো, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাস থেকে আশা করা যায় ইনশাল্লাহ ভালো সংখ্যক অ্যামাউন্ট আমরা একটা কমন ফলাতে পারবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে? সো সবাই একটু কষ্ট করে একটু শেয়ার করে দাও, আর সবাই একটু জানাও যে আসলে তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগতেছে, ক্লাসটাকে তোমরা বুঝতেছো ঠিকঠাক মতো। একটু সবাই একটু কমেন্ট করে আমাকে একটু জানাও, সবাই ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতেছো কিনা একটু আমাকে জানাও। আপনি নেবেন না স্যার, আপনার ক্লাস কবে? এটাই জানাই দেওয়া হবে ইনশাল্লাহ, তোমাদের পেজে ইনশাল্লাহ জানাই দেওয়া হবে, ঠিক আছে? তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আসলে তোমরা বুঝতেছো কিনা, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও ইনশাল্লাহ বুঝতেছো কিনা তোমরা। আচ্ছা ঠিক আছে, ওয়াচিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডটা কি আছে আমাদের? পরবর্তী স্লাইড হচ্ছে মহাকর্ষ প্রাবল্য ও বিভব সম্পর্কিত। রাহাত, তুমি এসএসসি 2026? হ্যাঁ, এসএসসি 2026 যারা আছো তোমরাও একটু দেখো, কারণ তোমাদের জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ এই বছরের জন্য যেগুলা টপিকগুলো বলছি এর মানে এই না যে এই বছরের জন্যই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তোমাদের বছরও খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা, ঠিক আছে? আমি যে টপিকগুলো আনছি এই টপিকগুলো প্রত্যেক বছরই
মানে এই টপিকের গুরুত্ব প্রত্যেক বছরই থাকে। সো তোমার এই বছর যেরকম এই টপিকটা গুরুত্বপূর্ণ, তোমার বছরও এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? তো এটা তোমরা সবাই দেখো, ঠিক আছে? সবাইকে লাইভটাকে শেয়ার করে দাও, এটা তোমাদের জন্যই ভালো হবে, তোমাদের বন্ধুর জন্য, তোমাদের বন্ধুদের জন্য, যারা যারা এটা পায় নাই তাদের জন্য এই ক্লাসটা খুব হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আসো, আমি এটা, আমাদের কি এটা ক্লাস? হ্যাঁ, তোমার অবশ্যই এটা ক্লাস, তুমি এটা ক্লাস করতে পারবা, ঠিক আছে? আসো, মহাকর্ষ প্রাবল্য নিয়ে কিছু কথাবার্তা বলি। তাহলে মহাকর্ষ প্রাবল্য নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। মহাকর্ষ প্রাবল্য হচ্ছে কি স্যার? বিভবটা আগে লিখি, বি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর, এটা হচ্ছে আমাদের বিভব। আর মহাকর্ষীয় প্রাবল্য এটা হচ্ছে ই ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। কথা বুঝতে পারছো? এটা একটু তোমরা মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র, এটা হচ্ছে আমাদের বিভবের সূত্র। সিম্পল কথাবার্তা, কঠিন কোনো বিষয় নেই। ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর, আর এখানে ই ইকুয়াল টু জিএম ইন্টু বাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে কথাবার্তা। এটা মাথায় রাখলে আমরা বিষয়গুলো খুব সহজে উপস্থাপন করতে পারবো, বুঝাইতে পারবো আর কি। লেখছে কি? আমাদের এ ও বি একই উপাদানের একই ঘনত্ব বিশিষ্ট গ্রহ কল্পনিক। আচ্ছা, এ এর ভর যদি 5.93 10 টু দি পাওয়ার 24 কেজি, ব্যাসার্ধ যদি 6.93 10 টু দি পাওয়ার 6 মিটার, এবং ব্যাসার্ধ মানে বি এর 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার হয়, সেক্ষেত্রে এই গ্রহের পৃষ্ঠে কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব, মানে যে কোনো বিন্দু লিখতে চাইছে, কোন বিন্দু হয়ে গেছে আর কি, যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। ভাই কোনো প্যারা নাই, মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র গহ নাম্বারে অ্যান্সার করতেছে। দেখো, প্রাবল্যের সূত্র একটু আগে দেখছিলাম, কি বলতো? মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র, মহাকর্ষীয় বিভবের সূত্র, দুঃখিত, আমি অনেক দুঃখিত স্যার, মহাকর্ষীয় বিভবের সূত্র দেখছিলাম না? ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর, ঠিক আছে? তো তুমি এটা তো জানো, 6.673 10 ইনভার্স 11, এখানে এম এর যে মানটা, এম এর মান কত? 5.93 10 টু দি পাওয়ার 24, এটা হচ্ছে আমাদের এম এর মান। আর আমাদের এখান থেকে ব্যাসার্ধ কত আছে দেখো তো, ব্যাসার্ধ হচ্ছে 6.93 10 টু দি পাওয়ার কত আছে? 6। এটা তো একটা ভাগ করলেই জাস্ট তুমি মান পেয়ে যাবে আর কি, সিম্পল, বেশিক্ষণ না। আচ্ছা, ঠিক আছে, আমরা এখান থেকে টুকটাক কথাবার্তা এই আর কি। তো দেখো, বিভবটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো কত আছে, মাইনাস 5.1 10 ইনভার্স 6, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? জুল পার কেজি, শেষ। আচ্ছা, এবার পরবর্তী ম্যাথে আসো। ইউবি উভয় গ্রহের পৃষ্ঠের মহাকর্ষ প্রাবল্যের মান কি একই হবে? আচ্ছা, এটা একটু তোমাদের আলোচনা করি, আসলে দুই জায়গায় মহাকর্ষ প্রাবল্যের মান কি সেম হবে কিনা। মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র হচ্ছে আমাদের গহ নাম্বার অ্যান্সারটা আমরা করতেছি, যে আমাদের ই ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর স্কোয়ার। একটু আগে এই সূত্রটা আলোচনা করছিলাম। তো এটা যদি আমার এ হয়, এটাও এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের ইবি ইকুয়াল টু জিএমবি ইকুয়াল টু আর বি তার উপর হোল স্কোয়ার। স্যার, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরো, তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর দ্বারা ভাগ করে ফেলো। ভাগ করলে কি হবে? 1 নম্বর সমীকরণকে তুমি 2 নম্বর সমীকরণ ধরে ভাগ করো, তাহলে আলটিমেটলি ইএ বাই ইবি ইকুয়াল টু লেখা যাইতে পারে আমাদের জিএম। আচ্ছা, এখানে আমরা লিখতে পারবো জিএম এ বাই আর এ হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের জি এম বি বাই আর বি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে কি আসবে দেখো তো, আমরা এখান থেকে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি জি এম এ, এখানে হবে আমাদের আর এ তার উপর হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখবো, উল্টা দিলে জিনিসটা হয়ে যাবে জি এম বি, এখান থেকে হবে আর বি তার উপর হোল স্কোয়ার, ঠিক আছে? তার উপর হোল স্কোয়ার। আচ্ছা, আর বি তার উপর হোল স্কোয়ার। আচ্ছা, দেখো এখান থেকে জি কাটাকাটি করতে পারবা। আচ্ছা, দেখো তো এখান থেকে একটা কথা বলছে আমাদেরকে, সেটা হইতেছে যে এই কাল্পনিক গ্রহের একই উপাদানের এবং একই ঘনত্ব বিশিষ্ট।
তাহলে ঘনত্ব বিশিষ্ট মানে হচ্ছে আমাদের এখানে ঘনত্ব নিয়ে কাজ করাইতে হবে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি m এর বদলে রো ইকুয়াল টু m বাই ভি, রো ইকুয়াল টু m বাই ভি। তাহলে আলটিমেটলি বলা যাইতেই পারে m ইকুয়াল টু রো বি। আমরা এই সূত্রটাকে ব্যবহার করবো এই জায়গায়, ঠিক আছে, এই সূত্রটাকে এখানে ব্যবহার করব। তো দেখো তাহলে আলটিমেটলি কি বলতে পারি, রো ইকুয়াল টু m বাই বি, বি এ এখানে হবে আর বি তার উপর হোল স্কোয়ার, এখানে হবে আর এ তার উপর হোল স্কোয়ার, এখানে হবে আমাদের বি আগের মতো কথাবার্তা রো, আর এখানে হচ্ছে বি। তাহলে আলটিমেটলি দেখো তো স্যার এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করার ট্রাই করি, রো কাটাকাটি করা যেতে পারে। তো দেখো তো 4/3 পাই আর কিউব, তা এখানে কি আছে এ আর কিউব হোল স্কোয়ার। মানে আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করে আমি একটু শর্ট করে দিই ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে কি যে আলটিমেটলি আমরা এটা পাবো যে এফ এ বাই এফ বি, এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আর এ বাই আর বি। ঠিক আছে, ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে দেখবা যে এখানে 4/3 পাই আর কিউব করবা, 4/3 পাই আর কিউব এ, এখানে হচ্ছে বি হোল স্কোয়ার, এখানেও সেম কথাবার্তা 4/3 পাই আর কিউব বি। ঠিক আছে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে, শেষ। ঠিক আছে, তোমরা জাস্ট মান বসাই নিবা, মান বসালে অবশ্যই এখানে আর এ আর আর বি সমান হবে না, এটা তোমাদের কাছে। ওকে, এই দুটুক কাজ তোমরা করে ফেলবা, এটা তোমাদের কাছে। সো আসো এখানে ফিনিশিং দিয়ে শেষ। আচ্ছা, তো আলটিমেটলি দেখো তো এখানে 2 কেজি ভরের একটি বস্তু, 2 কেজি ভরের কোনো বস্তু 2 মিটার দূরে একটি বিন্দুতে অবস্থিত। তো আলটিমেটলি এখান থেকে আসলে মহাকর্ষীয় প্রাবল্য এটা বের করে একদম ইজি। ঠিক আছে, মহাকর্ষীয় প্রাবল্য এটা তোমরা পারবা, সেই সূত্র একটু আগে শিখেছিলাম, E ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, সিম্পলি বসাই ফেলো, এখানে কি আছে 6.67 10 ইনভার্স 11। ঠিক আছে, 10 ইনভার্স 11, এখানে এম এর মান কত 2 কেজি, এম এর মান 2 কেজি, আর এখানে আর এটা কত আছে 2 মিটার, 2 এর উপর হোল স্কোয়ার, কাটাকাটি করো, আলটিমেটলি এখানে হবে 6.67 10 ইনভার্স 11/2। আলটিমেটলি ক্যালকুলেশন করলে দেখবা যে এটা আসতেছে, অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হবে এখান থেকে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে এটা হবে আমাদের আলটিমেটলি অ্যান্সার। বুঝতে পারছো, এটা ক্যালকুলেশন করে নিবা। আসো, দুঃখিত, সরি আমি একটা জায়গায় একটা লিখছি। আচ্ছা, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। আসো, এরপর ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব নিয়ে কাজ করতে বলছে। আচ্ছা, মহাকর্ষীয় বিভব কি, সূত্র কি পড়ছিলাম, বি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, তাই না? তো সিম্পলি দেখো অবশ্যই মাইনাস হবে, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে 6.673 10 ইনভার্স 11, এখানে এম এর মান কত পাইলাম, এম এর মান হচ্ছে 2, আর এর মানও 2, 2 দিয়ে কাটলে আলটিমেটলি কত থাকে, এত থাকে, মাইনাস এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, শেষ। শেষ, আর আমাদের আর স্লাইড নাই। আচ্ছা, জাস্ট এমসিগুলো একটু আছে, এগুলো দেখাই শেষ করে দিব। নিচের কোন স্থানে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা সর্বাধিক? ঠিক আছে, মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা সর্বাধিক। তো খুব ভালো করে তাকাও তো, সূত্র কি পড়ছিলাম মহাকর্ষীয় ক্ষেত্রের, ই ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তো এখান থেকে একটা জিনিস তো বুঝতেছো, আর এর মান যত বড় হবে ই এর মান কমে যাবে। এখান থেকে আমরা জানি পৃথিবী কি একটু চ্যাপ্টা না, চ্যাপ্টা হলে এখানে আর এর মান বেশি, এখানে তাহলে মহাকর্ষীয় তীব্রতা কম, মানে এ বরাবর তীব্রতা কম। এখানে যেহেতু আর এর মানটা ছোট, তাহলে এখানে এ এর মানটা বেশি হবে, সুতরাং মেরু বিন্দুতে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য তীব্রতা বেশি। বুঝতে পারছো? এরপর আসো টাইপ, আমরা মুক্তিবেগ নিয়ে আসলে কথা বলতো, জাস্ট ওই যে তোমার এমসিকিউ একটু আলোচনা করব। পৃথিবীর কোন স্থানে মুক্তিবেগ, মাথায় রাখবা মুক্তিবেগের সূত্র v = √2gr, একটা হচ্ছে v = √2gm/r। এটা হচ্ছে আমাদের দুটো সূত্র। লেখছে কি, পৃথিবীর মুক্তিবেগ বস্তুর ঘনত্বের, আসলে ঘনত্বের উপর নির্ভর করতেছে না, ঘনত্বের উপর নির্ভর করে না, নির্ভরশীল নয়, কারণ এখানে ঘন রিলেটেড কোনো টার্মই নেই, সুতরাং এটা ওর উপর নির্ভর করার কথা না। এরপর পরবর্তী এমসিকিউ আসো। এমসিকিউতে কি লেখছে, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ, উক্ত স্থানে মুক্তিবেগের তুলনা করো। আচ্ছা, এটা সিম্পল কথাবার্তা, আমি ধরো একটা কথা বলি, জাস্ট আমাদের পৃথিবীর মুক্তিবেগ কত, পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে v = √2gr। ঠিক আছে, অন্য একটা গ্রহের মুক্তিবেগ ধরো আমি v1 ধরলাম, তার জন্য
2 ইন্টু তার কি লেখা হয়েছে যে তার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 8 গুণ, মানে কি এটা হচ্ছে আমাদের 8g ইন্টু এখান থেকে আমাদের কি বলা আছে স্যার, আমাদের এখানে বলা আছে ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ, তাহলে আলটিমেটলি 2r, অবশ্যই রুট ওভার দিতে হবে। তো দেখো তো ঠান্ডা মাথায় তাকাও তো, আমরা এখান থেকে বলতে পারি গুণ করলে 16 2g আর এটা হচ্ছে অবশ্যই রুট ওভার হবে। আলটিমেটলি ক্যালকুলেশন করলে দেখবা, কম্প্যারিজম করলে রুট ওভার করলে 4√2gr, মানে বাংলা কথায় বলতে পারতেছি এটা হচ্ছে কি আমাদের 4b, মানে হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের তুলনায় কত গুণ, 4 গুণ। কথা বুঝতে পারছো? পৃথিবীর মুক্তিবেগের তুলনায় এটা হবে আমাদের 4 গুণ। বুঝতে পারছো? পৃথিবীর মুক্তিবেগের তুলনায় এটা হচ্ছে আমাদের 4 গুণ। আমি এটা ফিনিশিং দিয়ে দিলাম নাকি? এইটাই শেষ, হ্যাঁ এটাই শেষ। আচ্ছা, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে কি পৃথিবীতে কোনো বিন্দু মুক্তিবেগ নির্ভর করে, এটা পারবা, এটা তোমরা বাসার মধ্যে ট্রাই করবা। এটার লাস্ট তোমরা ব্যাসার্ধের কক্ষপথের অনুপাতগুলো বের করে ট্রাই করবা। এটা হচ্ছে সূত্র হচ্ছে সিম্পল, সূত্রটা জাস্ট বলে দিই, এটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। যে 2π বাই, সূত্রটা একটু মাথায় রাখবা, 2π বাই রুট ওভার r প্লাস h কিউব ইন্টু gm। ঠিক আছে, এটা একটা সূত্র, একটু মাথায় রাখবা। আরেকটা সূত্র আছে v ইকুয়াল টু রুট ওভার gm r প্লাস h। তো এটি হচ্ছে টুকটাক কথাবার্তা, তো এটি হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যতটুকু সম্ভব তোমাদেরকে এখানে আলোচনা, ভালো লাগছে, থ্যাংক ইউ। যতটুকু সম্ভব তোমাদেরকে এখানে আলোচনা করার ট্রাই করছি, যতটুকু টপিক কাভার করা পসিবল ততটুকু টপিক আমরা এই ক্লাসটাতে কাভার করার ট্রাই করছি। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই খুব ভালো করে ক্লাসগুলা যারা করছো তারা একটু এটাকে বাসার মধ্যে ট্রাই করার চেষ্টা করবা। আমার জন্য দোয়া রাখবা, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।